মহর্ষি স্বর্গে যাওয়ার সময় সঙ্গে একটা কুকুর ছিল। আরে সব কুকুর যদি স্বর্গে যাবে তাহলে এঠো পাতাগুলো চাটবে কে? কিন্তু ম্যাডাম, আমি যে এই অপরাধটা করেছি তার কি প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ এই ছোট্ট একটা কাপড়ের টুকরো, যেটা অজ্ঞান অবস্থায় শিউলির হাতের মুঠোয় ধরা ছিল। তুমি যে জামাটা পরে আছো এটা তারই ছেঁড়া পকেট। কি ওসি সাহেব, ইয়েস ম্যাডাম। ওকে অ্যারেস্ট করুন। চল চল বিল্টু, চল চল চল। ওসি সাহেব, ও আপনার ভগ্নিপতি নয়, আসামি। আর আসামিকে কিভাবে থানায় নিয়ে যেতে হয় সেটা নিশ্চয়ই আপনার জানা আছে। কোমরে দড়ি লাগান। তারপর গোটা গ্রাম ঘুরিয়ে গাড়িতে তুলবেন। মানুষ খুন হলে পরে মানুষই তার বিচার করে, নেই তো খুনির মা, তবে কেন পায় না বিচার নিহত গোলা? প্রিন্ত থেকে ছিনিয়ে নেওয়া নিহত গোলা। মানুষ খুন হলে পরে মানুষই তার বিচার করে, নেই তো খুনির মা, তবে কেন পায় না বিচার নিহত গোলা? প্রিন্ত থেকে ছিনিয়ে নেওয়া নিহত গোলা, প্রিন্ত থেকে ছিনিয়ে নেওয়া নিহত গোলা। জানোয়ারটা ধরা পড়েছে, এবার উচিত শিক্ষা পাবে। মাস্টারদা, বৌদি, তোমরা সব গেলে কোথায়? তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এসো। ও বৌদি! কি হয়েছে মহেশকে? যত চিৎকার করে ডাকাডাকি করছো, কি হয়েছে? কিন্তু পুলিশ কোমরে দড়ি বেঁধে টানতে টানতে থানায় নিয়ে সত্যি? একদম সত্যি। ওরা ভেবেছিল এই গায়ে মেয়েদের কোনো ইজ্জত নেই, এবার উচিত শিক্ষা হয়েছে। বিল্টুর শিক্ষা হলেও কি শিউলির হারিয়ে যায় ইজ্জত ফিরে পাবে ভাই? মেয়েদের গায়ে একবার কলঙ্কের দাগ লাগলে সে দাগ সহজে ওঠানো যায় না ভাই। কলঙ্ক? কিসের কলঙ্ক? এই মেয়েদের ইজ্জত কি রথের মেলার পাঁপড় ভাজা, যে চিল শুকুনে ঠুকরে দিলেই গুঁড়ো হয়ে যাবে? তুই ঠিক কথা বলেছিস রে ভাই, ঠিক কথা বলেছিস। আমাদের মতো শিক্ষিত মানুষরাও এত সহজে এই কথাটা বলতে পারত? বলাটাই সহজ, কিন্তু মেনে নেওয়াটা বড় কঠিন। মেয়েটার মনে একবার যদি কেউ ভাবতো তাহলে বুঝতো কি অসম্মান বুকে নিয়ে তাকে বাকি জীবনটা কাটাতে হবে। তুমি সাবিত্রী, জীবন নদীতে ঢেউ ওঠার নামে স্রোত কিন্তু থেমে থাকে না। সেই জন্য তো গ্রামের সমস্ত মানুষ আজ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। এই স্রোতকে আমাদের সাগর পর্যন্ত ভাসিয়ে নিয়ে যেতে হবে। শুধু স্রোতকে সাগর পর্যন্ত ভাসালে চলবে না দাদা, সেই স্রোতে আমাদের সবার মিলিত শক্তি দিয়ে এই সমাজের সমস্ত আবর্জনাকে ধুয়ে মুছে সাফ করে দিতে হবে। ঠিক বলেছে ছোটদা, শিউলি আমাদের মা ভগবতী। ওই ভগবতীর অঙ্গে হাত দিয়েছে বলেই তো আজ অসুরের পতন হয়েছে। তাই তো আজকে আমরা রুখে দাঁড়াবার সাহস পেয়েছি। ওই ভগবতীর নামে আমাদের লড়াইয়ের শপথ নিতে হবে আর মুক্তিতে বলতে হবে, এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে। আমরা পরাজয় মানব না, হিরুর মতো ঘরের কোণে রইব না। আমরা পরাজয় মানব না, হিরুর মতো ঘরের কোণে রইব না। আমরা আকাশ থেকে বজ্র হয়ে চড়তে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো, ভাবনা কেন, আমরা তোমার শান্ত প্রিয় শান্ত অস্ত্রঘাতকে করতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। বাবা বাবা, চমৎকার! আপনাদের সবার মুখে ঐক্যবোধের সঙ্গীত শুনে আমি একেবারে অভিভূত হয়ে গেলাম। কি ব্যাপার, আপনি হঠাৎ আমাদের বাড়িতে? আমি গলবস্ত্র হয়ে আপনাদের সবার কাছে ক্ষমা ভিক্ষা চাইতে এসেছি।
ক্ষমাটা কি বাচ্চাদের খেলনা যে চাইলে হাতে তুলে দিতে হবে? আমার ওপর আপনি রাগ করবেন না মাস্টার মশাই, একটু বিবেচনা করে দেখুন যে ঘটনাটা ঘটে গেছে তাতে আমার দোষ কতটুকু। তবুও সেই জানোয়ারটাকে আমি ক্ষমা করিনি, নিজেই নিজের ভাইকে আমি পুলিশের হাতে তুলে দিয়েছি। তাহলে এখানে কেন এসেছেন? কোন মুখে এসেছেন? আমাদের সামনে এসে দাঁড়াতে আপনার লজ্জা করলো না? যান, বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে, যান। বলুন বলুন, আরো বলুন, গালাগালি দিন, মুখে থুতু ছেটান, জুতো পেটা করুন, গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে করুন। এইসব অভিনয় ছেড়ে বলুন, আবার কোন নতুন চাল চালতে এসেছে? চাল হ্যাঁ, চাল চাল, আপনাকে আমরা হাড়ে হাড়ে চিনি। না না না, কোনো চাল নেই, আজ আমি এখানে এসেছি। বিলটুর বিরুদ্ধে কেস তুলে নিতে হবে, ওকে লকআপ থেকে ছাড়িয়ে আনতে হবে। এই তো। ওই জানোয়ারটার জন্য কারোর কাছে কোনোদিন আমি হাত জোড়ো করতাম না। আপনারা বিশ্বাস করুন, ওকে যদি আমি ছাড়াতে চাইতাম তাহলে ডিএসপির কাছে যেতাম, মোটা টাকার অফার দিতাম, নিশ্চয়ই আপনাদের এখানে আমি ছুটে আসতাম না। তাহলে কেন এসেছি? আমি আপনাদের ছোট বড় সবার কাছে ক্ষমা ভিক্ষা চাইতে এসেছি। বাবা, দেখুন, মানুষই তো অন্যায় করে, আর সেই অন্যায়কে প্রায়শ্চিত্ত করার সুযোগ মানুষই করে দেয়। কি আপনি আর প্রায়শ্চিত্ত করবেন? পারবেন কি আমার বোনের হারানো সম্মানটাকে আপনি ফিরিয়ে দিতেন? পারবেন তার জীবন থেকে বিভৎস অন্ধকারের রাতটাকে মুছে দিতে? বলুন, পারবেন? পারবেন, আপনি পারবেন। পারবো, আর পারবো বলেই তো আজ আমি এখানে ছুটে এসেছি। আমি আপনাদের সবার সামনে এই ভিক্ষের ঝুলি পেতে বসলাম। আপনাদের বোনকে আমায় ভিক্ষা দিন। দেখুন, আমিও তো একজন মেয়ের দাদা, তাই বোনের ব্যথা আমিও বুঝি। এইসব ফলিতে ছেড়ে আসল কথাটা বলুন। ওই শিউলি বোনকে আমি আমার ভাতৃবধূ করে আমার বাড়িতে নিয়ে যেতে চাই না। তার মানে ওই শিউলি হবে আমার ঘরের লক্ষ্মী। অসম্ভব। না, হয় না, হতে পারে না, কিছুতে হতে পারে না। আপনাদের মতো বড় লোকের বাড়িতে আমাদের মতো গরিব ঘরের মেয়েদের বিয়ে হতে পারে না। অতএব আপনার বাড়িতে আমি আমার বোনের বিয়ে দেবো না, কিছুতেই দেবো না। 100 বার স্বাভাবিক অবস্থায় আপনি কথা বলতে পারেন, কিন্তু এখনকার অবস্থাটা একটু চিন্তা করে দেখুন। এত বড় একটা কলঙ্কের পর ওই মেয়েটাকে কে বিয়ে করতে চাইবে? আমি জানি এসব কথা শোনার পর কোনো ছেলে শিউলিকে বিয়ে করতে রাজি হবে না। বৌদিমণি, আপনি তো বুদ্ধিমতী, আপনি মায়ের জাত, তাই আপনাকে বলছে, পুরুষদের চেয়ে সংসারের অভিজ্ঞতা আপনার অনেক বেশি। মাস্টার মশাই, একটু চিন্তা করে দেখুন, সব কিছু লুকিয়ে যদি বোনের অন্য কোথাও বিয়ে দেন তাহলে ঘটনাটা একদিন জানাজানি হবে, আর তাতে যে লাঞ্ছনা ভোগ করতে হবে আপনার বোনকে, তার জন্য দায়ী থাকবেন শুধু আপনারা। বাবু, ভেবে দেখো শান্তনু ভাই, বিল্টুর সঙ্গে শিউলির বিয়ে হলে শিউলির সব কলঙ্ক ধুয়ে মুছে সাপ হয়ে একেবারে খাঁটি সোনা হয়ে যাবে। এবার এবার আপনারা আমায় কি বলছেন বলুন। বাছু বাবু, আপনি যে কথাগুলো বললেন জানি না সেটা সত্যি না অভিনয়, তবু বোনটার মুখের দিকে চেয়ে আপনার কথায় রাজি না হয়ে আমার আর কোনো পথ নেই। দাদা, এ ব্যাপারে আমার যথেষ্ট আপত্তি আছে। আমি কিছুতেই ওদেরকে আত্মীয় বলে মেনে নিতে পারবো না। ঠাকুরপো, আমরা তো বাচ্চা বয়সে বড়, তাই বড়দের কথার সম্মান দিতে হয়। বৌদি। হ্যাঁ ভাই। তাছাড়া শিউলির ব্যাপারটা তোর থেকে আমরাও কম বুঝি না। মাস্টারদা, ভালো করে বুঝে দেখো, বাহ। উনার একটা কথাও সত্যি নয়। এর পেছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। হ্যাঁ, হ্যাঁ। ফিরে দাও দাদা, এ প্রস্তাব তুমি ফিরিয়ে দাও। ঠিক আছে, ঠিক আছে ভাই, ঠিক আছে, আমি না হয় ফিরেই যাচ্ছি মাস্টার মশাই, ফিরেই যাচ্ছি। আরে যান যান। দাঁড়ান পাঁচু বাবু, আপনার এই প্রস্তাবে আমি রাজি। শান্তনু ভাই, তুমি আমার বুকে এসো ভাই, তুমি আমার বুকে। না, বুকে নয়। যে অভিনয়টা আজ আপনার দেখলাম তা যদি সত্যি হয় তাহলে একদিন আমি নিচে গিয়ে আপনার পায়ে হাত দিয়ে সস্তাঙ্গে প্রণাম করে আসবো। আর যদি মিথ্যে হয় তাহলে চরম আঘাত হানবো আপনার বুকে। তাহলে মাস্টার মশাই, আগামী সোমবার আপনার বোনের সঙ্গে আমার ভাই বিল্টুর বিয়ের দিনটা ঠিক করেই ফেলি। কিন্তু এত তাড়াতাড়ি কি করে সম্ভব? আরে না না, আপনাকে কিছুই ভাবতে হবে না, আপনার বোনকে শুধু শাঁখা সিঁদুর আর এক বস্ত্রেই আমি নিয়ে চলে যাব। তবু তো কিছু খরচ আছে। না না, খরচের জন্য ভাবতে হবে না, সে সমস্ত দায়িত্ব আমার।
বাহ, চমৎকার পাঁচুবাবু, চমৎকার। মাত্র কয়েক ঘন্টার মধ্যে অভিশাপটাকে আশীর্বাদে বদলে দিলেন। পুরনো কাসুন্দি ঘেটে কি লাভ ম্যাডাম? আমরা সব ভুলে আজ একমতে পৌঁছে গেছি। মাস্টার মশাইয়ের বোনের সঙ্গে আমার ভাই বিল্টুর বিয়ে। মাস্টার মশাই, উনার কথা কি সত্যি? হ্যাঁ, বিল্টুর বিরুদ্ধে সমস্ত অভিযোগ আমি তুলে নিচ্ছি। না মাস্টার মশাই, না, এই কসাইর বাড়িতে আপনি আপনার বোনকে পাঠাবেন না। কি বললেন? আমি কসাই? কসাই তো বোধহয় মেয়েছে, আপনার তাও নেই। আপনাদের মতো মানুষের জন্য আজ এদেশের বউরা গলায় দড়ি দিচ্ছে, পল্লবী কসাইরা ঘরের লক্ষ্মীকে পুড়িয়ে মারছে। আপনারা মানুষ নন, জানোয়ার। আপনার মুখে সময় দর্পণের কথাটা শুনতে আমার বড় ভালো লাগলো, কারণ আমি পাঁচু মজুমদার। মাস্টার মশাই, তাহলে আপনি সব দিক বিচার বিবেচনা করে দেখলাম এই সমস্যার এর চেয়ে ভালো সমাধান আমার কাছে আর কিছু নেই। মাস্টার তাই মশাই, ওনার বাড়িতে আমি আমার বোনের বিয়ে দেব। তাহলে আর বিলম্ব করে লাভ নেই, চলুন আমরা থানায় যাই, বিল্টুর বিরুদ্ধে কেসটা তুলে নিয়ে বিল্টুকে সবাই আপনারা আশীর্বাদ করবেন, আর সেই সঙ্গে সবাই আপনারা মিষ্টি মুখ করেই আসবেন। আর ম্যাডাম, আমার ভাইয়ের বিয়েতে আপনারও রইল নেমন্ত্রণ, আসবেন কিন্তু, আসুন। ম্যাডাম, হেরে গেলাম, হেরে গেলাম বুদ্ধির খেলায়। আজ আমি হেরে গেলাম, হেরে গেলাম। ম্যাডাম না, তবু আপনি বাঁচবেন না পাঁচু মজুমদার, কারণ শয়তান কখনো শেষ কথা বলে না, শেষ কথা বলে জনগণ। আর সেই জনগণের আদালতে আপনার বিচার হবে, শেষ বিচার। না না না, শেষ বিচারের আশায় শেষ পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে। মাননীয় দর্শক মণ্ডলী, মাননীয় দর্শক মণ্ডলী, এইমাত্র আপনারা যে দৃশ্যের অভিনয়টা দেখলেন, তাতে কি পাঁচু মজুমদারের চরিত্র সম্পর্কে আপনাদের কোনো সন্দেহ হয়? সামান্য মাত্র কয়েকটা কথার চালেই কত সহজে তার অপরাধী ভাইকে অপরাধ মুক্ত করলেন। একটা নিষ্কলঙ্ক মেয়ের মাথায় কলঙ্কের কালি ছিটিয়ে দিয়ে তাকে নববধূরূপে ঘরে তুলে সারা অঞ্চলের মানুষের কাছে আজ তিনি মহাপুরুষ হয়ে উঠলেন। আজ শিউলির ফুলশয্যা, সারা গ্রামের মানুষের আশীর্বাদ শুভেচ্ছা মাথায় নিয়ে সে প্রবেশ করছে তার শ্বশুর বাড়িতে। করে বলে, এই শিউলি, তুমি কিছু বলো। কি হলো শিউলি? মুখ তোলো, তাকাও আমার দিকে। অগ্নি নারায়ণ সাক্ষী রেখে মন্ত্র করে আমি তোমায় বিয়ে করেছি। বলছি, এখনো কি তুমি আমার উপর রাগ করে থাকবে? না গো না, তোমার উপরে আমার আর কোনো রাগ নেই গো। তাহলে বলছি শোনো, এই ফুলশয্যা রাতে স্বামী তার স্ত্রীকে একটা গোপন জিনিস উপহার দেয়। আজ আজ আমি তোমার জন্য একটা সুন্দর উপহার নিয়ে এসেছি গো। কি উপহার গো? এই রাত শুধু তোমার আর আমার। এই রাত তোমার আমার, ওই চাঁদ শুধু দুজনা, শুধু দুজনে। এই রাত তোমার আমার, ওই চাঁদ শুধু দুজনা, শুধু দুজনে। এই রাত তোমার আমার। তুমি আছো আমি আছি তাই, অনুভবে তোমার পাই। তুমি আছো আমি আছি তাই, অনুভবে তোমার যে পাই। শুধু দুজনে। এই রাতে শুধু গানে, এই প্রাণে এ
দুজনা এই রাত তোমার আমায় মারছো কেন? পারবো না তোকে শালি, তোকে ফুল দিয়ে পুজো করবো। ফুলের সাথে বিশেষ উপহার। এখন অনেক উপহার বাকি। তার মানে? বড্ড বার বেড়েছিস তাই না? বড্ড বার বেড়েছিস। ভেবেছিলি তুই আমাকে দিয়ে সারাটা জীবন জেলের খানি চালাবি? কি বলছো? আমি যে কিছুই বুঝতে পারছি না। আর একটু অপেক্ষা কর, আমি তোকে ভালো করে বুঝিয়ে দেবো রে। আমি জানতাম আমার মতো মেয়েকে কেউ কোনো বিয়ে করবে না গো। তাই যখন শুনলাম তুমি আমাকে বিয়ে করছো, তখন আমি খুব আনন্দ পেয়েছি গো। রূপে গুণে কোনো দিক দিয়ে আমি তোমার উপযুক্ত নই গো। তবু তোমরা দয়া করে আমাকে বাড়ির বউ করে নিয়ে এসেছো। এত বড় সৌভাগ্যের কথা আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি গো। সৌভাগ্য? যে সৌভাগ্যটা তোর জন্য তোলা আসে না, সেটা কোনো ভগবান অর্জনের পাইনি রে। আমি তোকে তিলে তিলে যন্ত্রণা দিয়ে আমি আমার অপমানের প্রতিশোধ তুলবো। তোমাদের কাউকে কোনোদিন অপমান করিনি। অপমান করিসনি, অপমান করিসনি। তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমাকে কোমরে দড়ি পরে গোটা গ্রামটা ঘুরতে হয়েছিল। আমি তোমার নামে শপথ করে বলছি গো, এসবের আমি কিছুই জানি না। এই চুপ কর হারামজাদি, মিথ্যে কথা বলবি না। জুতো মেরে তোর মুখ আমি ভেঙে দেবো। আমাকে মারলে তোমার ভালো লাগবে? লাগবে লাগবে। এই, তোকে যত মারবো না তত আমার গায়ের জ্বালা জুড়ে বেড়ে। তাহলে মারো মারো মারো। তুমি আমার স্বামী, স্বামীকে সুখী করাই তো মেয়েদের জীবনে ব্রত। সেই ব্রতটাই তুই এবার উদযাপন করবে। আমার ভাই হয়ে তুই বৌমার গায়ে হাত তুলছিস? হ্যাঁ হ্যাঁ, ওই হারামজাদি কাজ আমি মেরেই ফেলবো। খবরদার জানোয়ার! সীতার গায়ে হাত দিয়ে রাবণ বংশ ধ্বংস হয়েছিল। দ্রৌপদীর অঙ্গ স্পর্শ করে কুরু বংশ নিধন হয়েছিল। আর তুই কি বৌমার গায়ে হাত তুলে আমার বংশটাকে ধ্বংস করতে চাস? দাদা না না রে ভাই, না, মেয়েদের গায়ে কখনো হাত তুলবে না। আর নিতান্তই যদি মারতে হয় তাহলে এই লে চাবুকটা দিয়ে মা। দেখি মা, আজ তোর কোন বাপ তোকে বাঁচাতে আছে দেখি। এই রাত তোমার আমার। ছাড় দাও। এ তুই কি করছিস? ফুলসজ্জার রাতে একটা নিরীহ মেয়েকে তুই চাবুক মারছিস, আর সেই দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমার গুণধর বর্দা। হ্যাঁ হ্যাঁ, মারছি মারছি। আমার বউকে আমি চাবুক মারছি, তাতে তোর কি? তাহলে আমি যদি আমার বউকে চাবুক মারি তাতে তোমার কিছু করার থাকবে না। এই জানোয়ার, এখান থেকে চলে যাও বলছি, নইলে এই চাবুক দিয়ে তোমার পিঠের চামড়া আমি ছাড়িয়ে নেবো। এই ছাড় দাও। চাবুকটা কিন্তু আমার হাতে আছে, ছাড় দাও। আর এটা আমি ওর হাতে তুলে দিচ্ছি। যে অধিকারে তুই আজ বৌদির গায়ে চাবুক মারছিস, সেই অধিকারে তোদের সামনে ও আমার গায়ে চাবুক মারবে। দেখি কে বাধা দেয়। মারো। না বিরক্ত না, আমার জন্যে তুমি ঠাকুরজির গায়ে চাবুকের আঘাত দিও না গো। ঠাকুরজির গায়ে চাবুকের আঘাত দিও না। গরিবের ঘরের মেয়েদের এত সহজে ব্যথা লাগে না গো। ওরা আমার উপর আরো অত্যাচার করুক, আমি নীরবে সহ্য করব। তোমরা তোমরা এখান থেকে যাও, যাও না, যাও যাও। না বৌদি না, আমরা এখান থেকে এক পাও যাব না। মেয়ে হয়ে আর একটা মেয়ের উপর অত্যাচার আমি কিছুতেই মেনে নেব না। ডালিয়া, ছি বলতাছি, তুমি কি মানুষ? আর তোমার বোনের উপর যদি এইভাবে অত্যাচার হতো, পারতে পারতে দাদা তুমি সহ্য করতে? চলো বৌদি, আমি তোমাকে নিয়ে থানায় যাব। ওরে ডালিয়া, তুই আমার বোন হয়ে। চুপ করো। তোমার মতো অসভ্য লোকের বোন আমি নই। আমি আর বিবেক বিশ্বাসের বউ। আর ওই দুঃখী মেয়েটা আমাদের বন্ধু। ডালিয়া, ওই বন্ধুত্বের জন্য তোকে চড়া দাম দিতে হবে, কারণ আমার চলার পথে বাধা হয়ে দাঁড়ালে তোকেও আমি ছেড়ে কথা বলবো না। তবেই আমার নাম পাঁচু মজুমদার। আমার কথা শুনলে আগে করি সোহাগ, পরে আবদার। আর
না করলে তার জীবনটাই করে দি ছারখা। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। বিল্টু ভাই, দাদা আয় চলে আয় বাসর ছেড়ে। আর তুমিও মনে রেখো বিবেক, ডালিয়ার কানে মন্ত্র দেওয়ার জন্য আমি তোমার মুখের ছবিটাই পাল্টে দেব। যে ছবি দেখে নরক থেকে তোমার 14 গোষ্ঠী আজকে উঠবে। মাইন্ড দিয়ে ঠিকই করেছি বৌদি, ঠিকই করেছি। চলো বৌদি চলো, তোমাকে তোমার বাপের বাড়িতে পৌঁছে দিই। মেয়েদের কাছে শ্বশুর বাড়ি স্বর্গের সমান। বৌদি এই স্বর্গ ছেড়ে আমি কোথাও যাব না গো, আমি কোথাও যাব না। বৌদি এত অত্যাচার সহ্য করেও তুমি এখানে পড়ে থাকবে? এই তো হবে, আমি যে মেয়ে, বৌদি সংসারে মেয়েরা ধ্বংসের আগুন হয়ে জ্বলতে আসেনি গো, মঙ্গল প্রদীপ হয়ে জ্বলতে এসেছে গো, মঙ্গল প্রদীপ হয়ে। কিন্তু প্রদীপ হয়ে জ্বলতে জ্বলতে তুমি একদিন নিজেই পুড়ে ছাই হয়ে যাবে বৌদি। তবু নিজেকে শেষ করেও যদি স্বামী ভাসুরের মনের অন্ধকার দূর করতে পারি, তবেই তো আমার নারী জন্ম সার্থক হবে গো, তবেই তো আমার নারী জন্ম সার্থক হবে। বৌদি, গ্রামের একটা অশিক্ষিতা মেয়ে হয়ে আজ তুমি যে কথাটা বলতে পারলে, শহরের আধুনিক শিক্ষায় শিক্ষিতা হয়েও আমি আজ সে কথাটা বলতে পারলাম না বৌদি, বলতে পারলাম না। আমি যে জীবন দিয়ে শিখেছি, তুমি তোমার শহরের শিক্ষাকে বাদ দিয়ে বিবিধতার হাতে হাত রেখে নারী জীবনের আসল পথটা চিনে নাও, শান্তি পাবে, শান্তি পাবে, শান্তি পাবে। পারবো না, পারবো না বৌদি, পারবো না। আমার সারা শরীরে কুশিক্ষা আবর্জনা জমা হয়ে আছে। এই অপবিত্র দেহটাকে কি দেবতার পায়ে অঞ্জলি দেওয়া যায় বৌদি? অঞ্জলি দেওয়া যায়? কেন যায় না ডালিয়া, কেন যায় না? অনেক আগেই তো তোমার চরিত্রের পরিবর্তনের প্রত্যাবর্তন ঘটেছে। আজ থেকে শুধু তুমি আমার। এসো, এসো ঠাকুরজি, এসো বিবেক দা। আজ আমি নিজের হাতে তোমাদের নব জীবনের সূচনা করলাম। ভগবান তোমাদের মঙ্গল করুক। আমি যে তার ডাক শুনতে পেলাম, সে আমাকে বৌদি বৌদি বলে ডাকছে। তবে তবে কি সে আমার সঙ্গে আগের মতো লুকোচুরি খেলছে? শিউলি, শিউলি। কাকে ডাকছো সাবিত্রী? ওরা তো এখন কেউ আসে। সে কি আসেনি, কিন্তু ওর ডাক যে আমি শুনতে পেলাম। আরে এই নিয়ে 3 বার তুমি রান্না ছেড়ে বাড়ির বাইরে এসেছো, প্রত্যেক বাড়ি কি শিউলি ডাক শুনতে কি পাচ্ছ? করবো বলো, মন যে মানছে না। তাই বলে কি হয় সাবিত্রী? শিউলি এখন পরের বাড়ির বউ, সমস্ত কাজকর্ম গুছিয়ে তবে তো কাজ তো হবে। তাছাড়া শান্তনু যখন গেছে, দেখো হয়তো জামাইয়ের সঙ্গে বসে আড্ডা মারছে, তাই হয়তো আসতে দেরি হচ্ছে। তাই বলে আসতে তো দেরি করছে কেন? আসবে আসবে, ও যে ও বাড়ির রাজধানী হয়েছে গো, বললে হয়তো বড় মুখ হয়ে যাবে। জানো বৌভাতের দিন রাত্রে দেখলাম একেবারে আলোয় আলোয় ছয়লাভ, যেন দেওয়ালির রাত। কমসে কম 1000 লোক খাওয়া দাওয়া করলো। মাছ, মাংস, বিরিয়ানি, রাধা বল্লভী, বড় বড় রাজভোগ, দই, মিষ্টি, পাঁপড়, কি নেই পাতে। শিউলি খুব খুশি হয়েছে তাই না? আরে হবে না খুশি? সারা শরীর তো একেবারে গয়নায় ভরিয়ে দিয়েছে। আমার জীবনে এত গয়না আমি কখনো দেখিনি। তুমি নিজের চোখে না দেখা পর্যন্ত বিশ্বাসই করতে পারছো? তাই বলে আসতে তো দেরি করছে কেন? যাও না, তুই ডেকে গিয়ে দেখো না। আরে আসবে গো আসবে, তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? আচ্ছা সাবিত্রী, তুমি শিউলির জন্য পান্তা ভাত আর কলমি শাক ভাজা করে রেখেছো? সে নিয়ে তোমাকে তো ভাবতে হবে না। সে কি খাবে না খাবে তা আমি জানি। তা নিয়ে তোমাকে ওকালতি করতে হবে না মশাই। ঠিক আছে ঠিক আছে, আমি একেবারে চুপ। বিয়ের পর 2 ভাই বোনকে আমার হাতে তুলে দিয়ে শিক্ষকতা আর গ্রামের কাজ নিয়ে মেতে রইলে, আর তুমি? আমি ওদের 2 ভাই বোনকে পেয়ে আমার কথাটা একেবারে ভুলেই গিয়েছি। আরে ওই তো মনে হচ্ছে শিউলি আসছে। শিউলি, শিউলি। এ কি ভাই, তুমি একা? শিউলি কথা শিউলি? শিউলি,
শিউলি আসেনি বৌদি। চলে আসেনি? না, ওরা আর কোনোদিন শিউলিকে এ বাড়িতে আসতে দেবে না। সে কি? মেয়েকে জোর করে আটকে রাখবে তো অন্যায়। ন্যায়ের বোধ কি ওদের আছে দাদা? সেই জন্য আমি ও বাড়িতে বিয়ে দিতে মানা করেছিলাম, কিন্তু তোমরা কেউ আমার কথা শুনলে না, কেউ না। না রে ভাই না, আমি ভেবেছিলাম যা ঘটা তো ঘটে গেছে, বাকি জীবনটাও তো সম্মান নিয়ে বাঁচতে পারবে। না না, এসব নিয়ে কিন্তু করবে না, একদম কিন্তু করবে না। দেখবে দুদিন পর সব ঠিক হয়ে যাবে। মিথ্যে করে তুমি সান্ত্বনার গান গাইছো দাদা। আমার তো মনে হয় শিউলি কোনোদিন ও বাড়িতে সুখে থাকবে না। না রে না না না, থাকবে থাকবে থাকবে, এ বাড়িতে ও বাড়িতে অনেক সুখে থাকবে, শান্তিতে থাকবে। তাছাড়া আমার মন বলছে ওরা নিশ্চয়ই শিউলিকে এ বাড়িতে পাঠাবে। ওরা ওকে পাঠাবে না। আমি খুব ভালো আছি দাদা, আমি খুব ভালো আছি, খুব ভালো আছি, খুব ভালো আছি। ভালো আছিস তো বোন? আমি খুব ভালো আছি বৌদি, আমি খুব ভালো আছি রে। কিন্তু ঠাকুরমা যে বললে ওরা তোকে কোনদিন এ বাড়িতে আর পাঠাবে ও না। কিছু না, জামাই হয়ে শালার সঙ্গে একটু ঠাট্টা মশকরা করছিল, আর ছোটটাও এমনই ঠাট্টা মশকরা না বুঝি অমনি রাগ করে বাড়ি থেকে চলে এলো। আরে হ্যাঁ রে ছোটটা, তুই চলে আসার পরে ও তো আমার কাছে একেবারে হেসে পাগল। তুই ঠিক কথা বলছিস তো বোন? হ্যাঁ গো দাদা, কথাটা শুনে ওকে তো খুব বকাবকি করলো, তারপর বললো বৌমা তুমি এক্ষুনি যাও, আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম। তুমি কি গো দাদা, মিথ্যে মিথ্যে ভালো থাকা যায় নাকি? প্রথম দিন থেকে শ্বশুর বাড়ির আদরের সোহাগে একেবারে অতিষ্ঠ হয়ে গেছি দাদা, একেবারে অতিষ্ঠ হয়ে গেছি। আরে শোনো শোনো, আমার বোনটা ওই বাড়িতে কত সুখে আছে, শান্তিতে আছে, নিজের কানে শোনো। তা তো শুনছি, কিন্তু আর কথা শুনে তো আমি বিশ্বাস হচ্ছে না তাই তো? শিউলি দেখো না বৌদি কত দামি শাড়ি পরেছি, কত ভালো ভালো গয়না পরেছি। তোমাদের শিউলি আর সৌভাগ্যের স্রোতে গা ভাসিয়েছে বৌদি, গা ভাসিয়েছে, গা ভাসিয়েছে। এই শিউলি, তুই সবসময় এভাবে হাসছিস কেন? কি হয়েছে তোর? হাসবো না, দাদার বাড়িতে অভাবে দুঃখে মানুষ হয়েছে তো, তাই ও বাড়ির সুখের হাওয়ায় আমার বুক চিরে হাসির বন্যা বেরিয়ে আসছে দাদা, হাসির বন্যা বেরিয়ে আসছে। চলো বৌদি চলো, আমার ভীষণ খিদে পেয়েছে, খেতে দেবে এসো, আমার ভীষণ খিদে পেয়েছে, এসো বৌদি খেতে দেবে এসো। দাঁড়া শিউলি, তোর পিঠুটা কিসের দাম? এসো বৌদি খেতে দেবে এসো। ওকে ছোলা বৌদি, ওকে ছোলা। বল বোন বল। আমাদেরকে এই ঘর কি হয়েছে আমাকে দেখতে দে, আমি দেখি, আমাকে দেখতে দে। এক কি সেটা 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 ওটা চাবুকের দাম। দাদা, ওই জানোয়ারটা বুঝে এমন করে শিউলিকে চাবুক মেরেছে। আরে ছোটদা, আমার স্বামীর নামে একদম বাজে কথা বলবি না রে, একদম বাজে কথা বলবি। কেন বলবে না? যে ও মানুষটা তোকে এইভাবে চাবুক মারতে পারে? খাটুক, যা খুশি করুক, যা খুশি করুক, তবু তো সে আমার স্বামী দাদা, তবু তো সে আমার স্বামী দাদা, তবু তো সে আমার স্বামী। আমার সকলে দুঃখের প্রদীপ জেলে দিবস জেলে করব নিবেদন, আমার ব্যথার পূজা হয়নি সমাগম, আমার সকলে দুঃখের প্রদীপ জেলে দিবস জেলে করব নিবেদন, আমার ব্যথার পূজা হয়নি সমাগম।
কথা তোর কথা তোর শান্ত সারাটা জীবন কি ওকে এইভাবে কাঁদতে হবে? দাদা ওকে তোমরা হাত পা বেঁধে ওই আগুনে ছুড়ে দিয়েছো, আর এই কান্নার জন্য দায়ী শুধু তোমরা 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 না, আপনারা নন দায়ী, আমার ভাই বিল্টু। আমি ঘুণাক্ষরেও বুঝতে পারিনি যে বিয়ের পর জানোয়ারটা এতটুকু বদলাবে না, তাই এর প্রতিকারের জন্য আমি আপনাদের কাছে ছুটে চলে এসেছি। কিন্তু আমরা এর কি প্রতিকার করব? আপনারাই পারবেন, কারণ বিল্টু যে বৌমার উপর অত্যাচার করছে সেটা আমি জানি। তবে জানোয়ারটার যতই দোষ থাক, বড় একটা গুণ আছে, আমাকে বড় ভালোবাসে, শ্রদ্ধা করে। হ্যাঁ গো, তার খুব ইচ্ছে ছিল আমাকে ভোটে জিতিয়ে এমএলএ বানাবে। তাই তো জানোয়ারটা জেদ ধরেছে মাস্টার মশাই যেন আমার সঙ্গে থেকে আমার হয়েই ভোটের প্রচারটা করে দেয়। বলেন আপনি আমি আপনার হয়ে ভোটে প্রচার করব? আরে বিল্টুর তো তাই ইচ্ছে, সেই জন্যই বোধহয় বৌমার উপর এত অত্যাচার শুরু করেছে। কেন পাঁচু বাবু, কেন? আমরা তো কোনো অন্যায় করিনি। অবিশ্রান্ত শ্রাবণের ধারা ঝরঝর করে ঝরে পড়েছে আমাদের ঘরের ফটো চাপতে। মাথা গুঁজবার জন্য আপনাদের সুরম্য অট্টালিকায় আমরা তো ছুটে যাই। গরিবের খাদ্য নিয়ে আপনারা কালোবাজারি করেছেন। কই আমাদের দিকে তো সাহায্যের হাত বাড়িয়ে দেন। তবে আজ কেন দাদা আপনার ওই ভোট প্রচার করবে? তাহলে তোমার বোনের উপর অত্যাচার হবে, যাতে তোমার দাদা বাধ্য হয়েই আমাদের সাহায্য করে। আমাদের কাছে যখন প্রস্তাব নিয়ে আসতে আপনার লজ্জা করছে না? করছে করছে, বড় লজ্জা করছে। তবু বিল্টুর হাত থেকে শিউলিকে বাঁচানোর আর কোনো পথ আমি খুঁজে পাচ্ছি না। তাই বলে ঘরের বউকে আপনি রাজনীতির বলি করবেন? কি করি বলুন? মাত্র কয়েকটা দিন মিথ্যে করেও যদি আপনি আমার নামে পাবলিকের কাছে একটু প্রশংসা করেন, তাহলে অবশ্যই জানোয়ারটাকে আমি ঠেকিয়ে রাখতে পারি। দেখুন, যুধিষ্ঠিরকেও তো যুদ্ধে জেতার জন্য মিথ্যে কথা বলতে হয়েছিল। অসম্ভব! আজ আপনি আমার পরম আত্মীয়তায় আমি আপনাকে অপমান করতে পারছি না, কিন্তু এই ব্যাপারে আমি আপনাকে এতটুকু সহযোগিতা করতে পারবো। নিজের বোনের সুখ শান্তির কথা চিন্তা করেও পারবেন না? বলকার আমরা ওখানে রাখবো না। তুমি তো দেখছি বিল্টুর মতোই মাথা গরম করছো, কিন্তু বৌমার স্বভাব চরিত্রটা বড় ভালো। সে নিজের স্বামীর বাড়ি ছেড়ে অন্য কোথাও যাবে না। এরপরেও যদি আপনারা তাকে জোর করে ওখান থেকে নিয়ে চলে আসেন, তাহলে দেশে আইন আছে, আদালত আছে। আমি তো আমার ঘরের বৌমাকে আপনাদের এখানে রেখে যেতে পারি না। পাঁচু বাবু, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমার নির্যাতিত বোনটাকে আপনার রাজনীতির খাঁড়ায় বলি করবেন না, ওকে বাঁচতে দিন। হ্যাঁ, আমিও তো ওকে বাঁচাতে চাই মাস্টার মশাই। ভারতবর্ষে নাকি প্রতি ঘন্টায় একটা করে বধূ হত্যা হয়। সেই সংখ্যা থেকে তো আর আমাদের বাড়তে দেওয়া উচিত নয়। তাই আগামী 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন আমার প্রথম জনসভায় আপনি যদি সভাপতির পদটা অলঙ্কিত করেন, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। চলি মাস্টার মশাই। আপনি পাঁচু মজুমদার। নমস্কার মাস্টার মশাই, নমস্কার। শান্তনু, সাবিত্রী, এ কোন মরণ ফাঁদে আমরা জড়িয়ে পড়লাম? এই ফান থেকে আমরা কেমন করে মুক্তি পাবো? কেমন করে পাঁচু মজুমদারের সভায় গিয়ে আমি বক্তৃতা করবো? আপনারা বলুন, আমাকে বলে দিন, আপনারা আমাকে বলুন, আমি কি করবো, কি করবো, আমি কি করবো? আমি বলছি, এই মিথ্যেবাদী ঠক প্রমঞ্চক দুর্নীতি দোষর পাঁচু মজুমদারের সভায় তুমি যাবে না। যাবো না? না, নিজের চরিত্রকে বিক্রি করে দিয়ে ক্ষুদ্র স্বার্থের জন্য হাজার হাজার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যায় না দাদা। তাহলে শিউলিকে যারা দৈহিক মানসিক যন্ত্রণা দিলে দিলে শেষ করে ফেলবে। তার মানে তুমিও বলতে চাইছো এই সভায় গিয়ে আমি বক্তৃতা করব? না গো না, তা কি বলতে পারি?
একদিকে তোমার আদর্শ আর অন্যদিকে তোমার বোনের জীবন। এবার তোমাকে ভেবে ঠিক করতে হবে দাদা, তুমি কি করবে? শান্তনু, শান্তনু ভাই আমার, তুই তো আমার বিপদে সবসময় আমার পাশে আছিস। তুই আমাকে বলে দেন আমি কি করব, কোন পথে যাব? পথের সন্ধান আমি জানি না দাদা। শান্তনু, তবে এইটুকু জানি, মানুষ অনন্তকাল বেঁচে থাকে না। তাই তুমি যেদিন থাকবে না, তোমার পরিচয়টা আমাদের কাছে লজ্জার না হয়ে যেন গর্বের হয় দাদা, যেন গর্বের হয়, যেন গর্বের হয়। আর আমার কিছু বলার নেই দাদা, আর আমার কিচ্ছু বলার নেই, কিন্তু না, কিন্তু না, কিন্তু না। সাবিত্রী, তুমি তো আমার সুখ দুঃখের সাথে। তুমি আমাকে বলে দাও সাবিত্রী, আমি কি করব, কোন পথে যাব? তুমি আমাকে বলো, তুমি আমাকে বলো সাবিত্রী, আমাকে বলে দাও, আমাকে বলে দাও, বলে দাও। ওগো, তোমার সাবিত্রী আজ বোবা হয়ে গেছে গো। তোমার এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না গো। এর উত্তর আমি দিতে পারবো না। সবাই আমার উপরে দায়িত্ব দিয়ে চলে গেল। একদিকে হাজার হাজার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা, অন্যদিকে বোনের জীবন। কি করব, কোন পথে যাব? কে দেবে আমাকে সঠিক পথের ঠিকানা? হে মহান 15 আগস্ট, কোন স্বাধীনতার উপহার তুমি নিয়ে এসেছো, যেখানে ভাই বোনের মধুর সম্পর্কটা ভোটের ব্যবসা বিক্রি হয়? নেতাজি, গান্ধীজি, ক্ষুদিরামের রক্ত খাওয়া স্বাধীনতা দিবস, আর কত রক্ত খেলে তুমি আমাদের স্বাধীনতা এনে দেবে বলতে পারো? বলো, উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও, উত্তর। ম্যাডাম, ম্যাডাম, এ কি হচ্ছে সাহেব, কি হয়েছে? তেরুবাগদির বউ কেস তুলে নিয়েছে। সে কি, শাসক দলের লোকেরা স্বামীকে খুন করলো অথচ স্ত্রী প্রতিবাদের কোনো জায়গা রাখলো না? কি করে রাখবে? তেনুর বউ পুলিশের কাছে স্বীকার করেছে তার নিজের দলের লোক তেনুকে খুন করেছে। তার জন্য আপনি কত টাকা বকশিস পেয়েছেন? বকশিশ? হ্যাঁ বকশিস। ওই টাকা দিয়ে আপনি একটা সোনার মেডেল কিনে গলায় ঝুলিয়ে রাখুন, আর লোককে ডেকে বলুন ভালো কাজ করার জন্য সরকারের দেওয়া পুরস্কার। দেখুন, আপনি কিন্তু অনধিকার চর্চা করছেন। অধিকারের চর্চা করতে হলেই তো সবার আগে আপনাকেই অ্যারেস্ট করতে হয়। এসপি সাহেব, এই বিজন ধারা 20 বছর ধরে পুলিশের চাকরিতে ঘাস কাটেনি। আমি সরকারের পক্ষে কাজ করেছি, অতএব আপনি আবার কিচ্ছু করতে পারবেন না। দাঁড়ান। আচ্ছা, আপনার কি একবার মনে পড়লো না দিনুবাগদের মুখটার কথা? একটা নিরীহ লোককে রাজনীতির বলি হতে হলো, তার বিনিময়ে টাকা নিলেন আপনি। কি করে চলবে দিনুবাগদের সংসার? কি খেয়ে বাঁচবে তার ছেলে মেয়ে? দিনুবাগদের রক্তের দামটা হাত পেতে নিতে আপনার বিবেকে একটুও বাঁধলো না? শুধু আপনি নয়, গোটা পুলিশ সমাজটা করাপ্টেড হয়ে গেছে। পুলিশ প্রশাসন যদি সঠিক ভূমিকা পালন করতো তাহলে হয়তো দেশে খুন খারাপের রাজধানী হতো না। ম্যাডাম, চিন্তা করে দেখুন, দেশে যা ঘটছে সেটা পুলিশ প্রশাসনের অপমান নয়? ম্যাডাম, ভীষণ ভীষণ অপমান। মাঝে 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 পুলিশের চাকরির উপরে আবার ঘেন্না ধরে যায়। কিন্তু চাকরি তো ঘেন্নার চাকরি নয়। ভারতের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির পোশাকে যে চিহ্ন নেই, সেই অশোক স্তম্ভ আছে আমাদের মাথায়। আমরা কেন মাথা নিচু করে থাকবো? আপনি ঠিক কথা বলেছেন ম্যাডাম, আপনি ঠিক কথা বলেছেন। আমাদের উপর তোলা লোকেরা শুধু আমাদের কাছ থেকে ওই ভাগের টাকা নেওয়ার জন্য হাত পেতে থাকে, কিন্তু কোনোদিন হাতটাকে শক্ত করতে বলেনি। আমি বলছি, মানুষ বিপদে বলে ভগবানকে ডাকে, আমরা কি পারি না আমাদের অসীম ক্ষমতা নিয়ে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে? সামান্য কটা ঘুষের টাকায় বাড়ি গাড়ি গয়নার লোভ ছেড়ে আমরা কি পারি না বন্ধু হয়ে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে? পারি, পারবে না? পারি, নিশ্চয়ই পারি। এই লজ্জা আর এই অপমানের জীবনে বেঁচে থাকার চেয়ে মুক্তি
মুক্তি চাই, মানুষের অভিশাপ আর এই ঘেন্নার নরক থেকে বেরিয়ে এসে মানুষের মতো বাঁচতে চাই। তাহলে আসুন আমার হাতে হাত রেখে শপথ করে বলুন, অন্যায় কাজ করব না, অন্যায় হতে দেব না, অন্যায় করলে ছেড়ে কথা বলবো না। না, ওটা বেইমানের হাত, ওটা বিশ্বাসঘাতকের হাত। আমি সত্য মাস্টারের কালো হাত আমি কিছুতে হাত রাখতে পারবো না, কিছুতেই না। ওগো এসব পাগলের মতো তুমি কি বলছো? পাগল, আমি পাগল হয়ে গেছি। আমার মাথার মধ্যে অবিশ্বাসের পোকাগুলো কেমন কিলবিল কিলবিল কিলবিল। জ্বরটা মনে খুব বেড়েছে, চলো শুয়ে পড়বে চলো। কি করে শুয়ে থাকবো বলো? কলির কুরুক্ষেত্রে ছুড়ে এক নতুন যুদ্ধ শুরু হয়ে গেছে। পিতামহ ভীষ্ম আর সরসজ্জা অভিমন্যুকে ঘিরে রেখেছে শব্দরথের দল। আমি কি এখন শুয়ে থাকতে পারি? পারি না, পারি না, পারি না, শুয়ে থাকতে পারি না। আমার এখন অনেক কাজ আছে, আমাকে ময়দানে যেতে হবে, ময়দানে যেতে হবে। কেন কেন তুমি এইভাবে পাগলের মতো প্রলাপ বকছো? প্রলাপ বকছি, আমি প্রলাপ বকছি। আর কদিন পরে স্বাধীনতা দিবস, টিভিতে কত বড় বড় নেতার গাল ভরা ভাষণ শোনা যাবে। আর সেসব কাজন সন্ন্যাসীদের সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমাকে তার ভাষণ দিতে হবে না? তুমি শুনবে, শুনবে তুমি, আমি বলবো, শুনবে। শুনতে চাই না, ও ভাষণ আমি শুনতে চাই না। আমি আচ্ছা তোমরা আমাকে কি মনে করেছো বলো তো? তোমরা দু ভাই মিলে যা খুশি তাই করবে, তার মাঝখান থেকে আমি শুধু ছন্ন ছাড়া সংসারে রথটা টেনে নিয়ে যাব। টেনো না, টেনো না, টেনো না, রথের চাকাটাকে বন্ধ করে দাও। পৃথিবীর পরিক্রমা থেমে যাও, বাতাস স্তব্ধ হোক, সমুদ্রের ঢেউ স্থির হয়ে যাক, অসীম আকাশ জুড়ে শুধু পৃথিবীর মৃত্যু ঘণ্টা বেজে চলো। তাহলে আমাকে আর কোনো পাপের পথে পা রাখতে হবে না। পাপ? কিসের পাপ? কি অন্যায় করেছো তুমি? সাবিত্রী, যুধিষ্ঠির আজ নিজের বোনকে বাঁচিয়ে রেখে শকুনের সঙ্গে পাশা করতে বসেছে। যুগের গল্পে আদর্শকে উৎসর্গ করে বোনের জন্য স্বর্গ কিনতে চাইছে। আচ্ছা, আমার কোন কষ্ট নেই সাবিত্রী, কোনো কষ্ট নেই। কিন্তু আমি যে ভীষণ কষ্ট পাচ্ছি দাদা। শিউলি, কি রে, তুই একা চলে? মন্দিরে পুজো দিতে এসেছিলাম, সারা পথ জুড়ে পোস্টার দেখলাম তুমি নাকি ওদের হয়ে বক্তৃতা করবে। কথাটা কি সত্যি? আরে বোন, সম্পূর্ণ সত্যি। কি বলছো দাদা? তুমি ইচ্ছার বিরুদ্ধে? আরে বোন, ইচ্ছার বিরুদ্ধে নয়, তোর বৌদি আজ আমার মনের সমস্ত সংশয় দূর করে দিয়েছে। আমি খুশি মনে পাঁচবাবুকে সমর্থন করেছি। তোমরা আমাকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছ। আমি বেশ ভালোভাবে বুঝতে পেরেছি এই শিউলি আজও তোমাদের বোঝা হয়ে বেঁচে আছে। তোর চুপ কর, চুপ কর, চুপ করে সব কথা বলিস না, বলতে নেই, বলতে নেই, বলিস না। না বললেও কি আমি কোনোদিন ভুলতে পারবো যে সত্যি আমি একদিন পাগলি ছিলাম, মাথায় গোলমাল নিয়ে জন্মেছিলাম বলে তোমাদের কত কষ্ট দিয়েছি। বিয়ের পর পৃথিবীটা যেন আমার চোখে নতুন করে ধরা দিল। ধীরে ধীরে মাথার ভেতরটা পরিষ্কার হয়ে গেল। এখন আমি বেশ ভালোভাবে বুঝতে পেরেছি এই জীবনে আমি কাউকে সুখী করতে পারবো না দাদা। এ আমার নিয়তি, এ আমার ভাগ্য। এই জীবনে আমি কি চেয়েছিলাম আর কি পেলাম আমি তা জানি না গো বন্ধু। শুধু এইটুকু জানি, যা পেয়েছি তা তো আমি কোনোদিন চাইনি গো বৌদি, তা তো আমি কোনোদিন চাইনি। তাই তো বারবার মনে হয়ে ভগবান যেন আমাকে আগের মতো পাগল করে দেয়। আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না, আর বাঁচতে চাই না, আর বাঁচতে চাই না। মরার কথা একদম মুখে আনবি না, একদম মুখে আনবি না মরার কথা। তোর জন্য কোনো কিছু হয়েছে তাহলে আমরা কি নিয়ে বেঁচে থাকবো বল? কি নিয়ে বেঁচে থাকবো আমরা, কি নিয়ে? আর তোর কষ্টের জন্য যদি কেউ দায়ী থাকে সেটা একমাত্র আমি রে বোন, আর কেউ না। কেন রে বোন? ওরা কি তোর উপর এখন কোনো নির্যাতন করে? একবার অন্তত আমার কাছে সত্যি কথাটা বল। আমার উপর কোনো অত্যাচার হবে না জেনে এই সত্যি বুঝি তুমি ওদের কথায় রাজি হয়েছিলে? কেন তোমরা আমাকে সত্যি কথাটা বলতে পারছো না দাদা? কেন আমরা সবাই মিলে আজ কোন মিথ্যের খেলায় মেতে উঠলাম? কোন আয়নায় আমাদের সত্যিকারের চেহারাটা দেখতে পাবো? তুমি বলতে পারো দাদা? তুমি বলতে পারো দাদা? বলতে পারো? আয়না নেই রে বোন, আয়না নেই। আমরা সবাই আজ হর্ষ আলোচনার মতো আয়নায় মুখ রাখতে ভয় পাই। তাই তো
আজ আমি তোমাদের কাছে একটা অনুরোধ করতে এসেছি। কি অনুরোধ বোন? আমাকে আমাকে আমার মতোই থাকতে দাও। শিউলি, যে মেয়েকে তোমরা সিঁদুর পরে পরের ঘরে পাঠিয়ে দিয়েছো তাকে আর কখনো আপন করতে চেও না গো বৌদি, কখনো আপন করতে চেও না। শিউলি এখন তোমাদের কেউ নয়, সে এখন অন্য ঘরের বউ। তার ভালো মন্দ ভাববার অধিকারী তোমাদের কারণ নেই, কারণ নেই, কারণ নেই। একটা অনুরোধ করতে এসেছি, আমাকে আমার মতোই থাকতে দাও, নইলে আমি নিজেই একদিন নিজেকে শেষ করে দিয়ে তোমাদের সব চিন্তার অবসান করে দিয়ে চিরদিনের মতো মুক্তি দিয়ে যাব দাদা। মুক্তি, মুক্তি। জীবনের জ্যামিতিটা আঁকতে গিয়ে কালির চড়ে শুধু কাটিলাম শূন্যতা, তাই পূর্ণ হলো না। আমি শুধু হেরে গেলাম, আমি শুধু হেরে গেলাম। কালিরা চড়ে শুধু কাটিলাম শূন্যতা, পূর্ণ হলো না। আমি শুধু হেরে গেলাম, আমি শুধু হেরে গেলাম, আমি শুধু তুই চাষতে বল, তুই ফিরে আয়, ফিরে আয়। ও আর ফিরবে না স্বামী। তুমি কি করে জানবে? আমি সব জানি, সব বুঝি। ও আজ পরিপূর্ণ নারী হয়ে উঠেছে। আমার থেকে বয়সে ছোট হলেও ওর ধ্যান ধারণাকে আমি নমস্কার করি। নমস্কার, নমস্কার বড় কুটুম, নমস্কার। কি ব্যাপার, তুমি হঠাৎ আমাদের বাড়িতে? চলে এলাম, শিউলি মন্দিরে পুজো দেবে বলে বেরিয়ে এসেছে। বুঝতেই তো পেরেছেন আপনাদের বোনের স্বভাব চরিত্র কিন্তু খুব একটা সুবিধের নয়, আর সেই জন্যই তো ওই মন্দিরের রাস্তাতে আমাকে ফাঁসিয়েছিল। এখানে যারা আছে সবাই কিন্তু তোমার গুরুজন, সম্মান দিয়ে কথা বলতেছে। জানি মশাই, জানি। আর এই সম্মান দিয়ে কথা বলার জন্যই তো রেখে ঢেকে বলছি, তা না হলে তো ওপেন টক করতাম। তার মানে ভাবলাম মালটাকে একটু চোখে চোখে রাখবো, কিন্তু দেখলাম ও শালা আপনাদের বাড়িতে সেই ঢুকলো। হ্যাঁ, কিছুক্ষণ আগেও আমাদের বাড়িতে এসেছে। তাহলে তো নিশ্চয়ই এতক্ষণে আমাদের গোষ্ঠীর ষষ্ঠী পূজা হচ্ছিল। তোমরা কথা বলো, আমি একটু ভিতর থেকে আসছি। একই কথা বৌদি। আরে আপনার সাথে আমার কতদিনের ঠাট্টা তামাশার সম্পর্ক, তা আপনি যদি কেটে পড়েন আমি কথা বলবো কার সাথে? ঠাকুর জামাইকে আদর করে বসতে বলবেন না, চা খেতেও বলবেন না। শালা এ কোন শ্বশুর বাড়িতে এলাম রে বাবা? আমি তো তোমার জন্য চা করতেই যাচ্ছিলাম। আপনাকে আর চা করতে যেতে হবে না, কারণ আপনাদের ওই 5 টাকার মুদিখানার চা না আমার গলা দিয়ে নামবে না। তার চেয়ে দাদা একটু দাঁড়িয়ে থেকে কাজের কথাটা শুনুন তো। দাদা, 15ই আগস্ট সকালবেলা আপনি চান টান করে রেডি হয়ে থাকবেন, আমি নিজে মোটর বাইকে করে এসে আপনাকে নিয়ে যাবো। আমি তো ভাবছিলাম পাপ কাজটা করে এসে একেবারে গঙ্গা স্নানটা সেরে নেব। দারুণ বলেছেন তো। তাহলে তো প্রথমে আমি আপনাকে নাম গান শোনাবো, তারপরে ওই বলির পাঁঠাকে চান করিয়ে এনে যেমন তার কানে মন্ত্র শোনানো হয়, ফাঁসির আসামিকে যেমন ধর্মীয় শাস্ত্র শোনানো হয়, আমি তাও শোনাবো। সরি বড় কুটুম, সরি। আমি কিন্তু আপনাকে ঠিক পাঁঠা বলতে চাইনি, কিন্তু দাদা ঘটনাটা তো সত্যি যে সেদিন আপনার এই উঁচু মাথাটা,
সবার সামনে একেবারে ঘেঁচা। এইভাবে আত্মীয়র বাড়িতে আত্মীয়কে অপমান করতে তোমার ভালো লাগছে? ভীষণ ভালো লাগছে। সেদিন আমার কোমরে দড়ি পরাতে আপনাদের কেমন ভালো লেগেছিল সেটাও মনে নেই। সেটা এবার আমি সুদে আসলে উসুল করব। আর সেদিন যদি কোনো রূপ চালাকি করার চেষ্টা করেন তাহলে আমি কথা দিলে কথা রাখতে জানি বিল্টু। তবে তুমি একটা কথা শুনে যাও, ওই বাড়িতে শিউলির গায়ে যদি কেউ হাত তোলে তাহলে তার সর্বনাশ কিন্তু কেউ ঠেকাতে পারবে না। একই কথা বড় কুটুম। আরে ও আমার স্ত্রী, আমি ওর স্বামী, তা ওর গায়ে হাত দেবো না আমি? তা অবশ্য আদর করেই দেব। মায়েরই বলছি বৌদি, মেয়ে মানুষদের গায়ে হাত লাগাতে না আমার বড় ভালো লাগে। থানার লকআপে আসামিকে আটকে রেখে আমারও সাপ পেটান পেটাতে বড় ভালো লাগে। দারুণ বলেছেন তো, কিন্তু কোন লোকাবে যে বিল্টুকে আটকে রাখতে পারবে না সেটা তো আপনি নিশ্চয়ই ভালো করেই জানেন। আশা করি দ্বিতীয়বার সে চেষ্টা আপনি করবেন না। ওই চেষ্টাটা চালিয়ে যাই আমার কাজ। আর দ্বিতীয়বার যদি ধরতে পারি তাহলে জেলখানা থেকে একটা পার্মানেন্ট রেশন কার্ড ধরিয়ে দেব। তাহলে তো আপনার মুখ রাখতে আমাকে আর একটা কেলেঙ্কারি করতে হবে। যদি আমার এই নতুন কুটুম্বরা মেনে নেয়, খবর দেবেন দাদা, বদমাইশির ধান্দা নিয়ে এই বান্দা সশরীরে এসে হাজির হবে। চলি দাদা, বাই। এই লম্পট চরিত্রহীনটার কথাই কিছু মনে করবে না বোন। তবু আপনি ওদের মিটিং এ কেন যাবেন দাদা? ওরা কি শিউলির উপর অত্যাচার করে আপনাদের উপর চাপ সৃষ্টি করছে? না না না, শিউলির উপর কোনো অত্যাচার ওরা করেনি। দিদি ভাই, আপনারা বোধহয় আমার কাছে কিছু গোপন করছেন। না না, গোপন করে কি লাভ? আমরা স্বেচ্ছায় পাঁচু বাবুকে সমর্থন করেছি। বিশ্বাস করি না, আমি এই কথা কিছুতে বিশ্বাস করতে পারছি না। আপনার মতো একজন বিবেকবান মানুষ বিনা কারণে নিজের বিবেককে বিক্রি করতে পারে না। না মানে আপনি শুধু একবার আমার কাছে লিখিত অভিযোগ করুন, আমি ওদের চরম শাস্তির ব্যবস্থা করব। তাতে কি লাভ হবে বোন? সারাটা জীবন তো কেউ বাড়িতে নির্যাতন সহ্য করতে হবে। সে নির্যাতনের হাত থেকে ওকে আমরা কি করে রক্ষা করব? তুমি কি পারবে ওর পাশে একজন পুলিশ দাঁড় করে রাখতে? তাই কি পারা যায়? তাহলে আমাদেরও কিছু করার নেই। যতদিন না মেয়েরা রণচণ্ডীর মূর্তি ধরে রুখে দাঁড়াবে ততদিন বাংলার ঘরে ঘরে বধূ নির্যাতন চলতেই থাকবে। কোন আইন, কোন পুলিশ তার কোনো সমাধান করতে পারবে না। আর একমাত্র সমাধান হলো পুরুষের দাসত্ব থেকে মুক্তি। জানি, আমি সব জানি। ওই শিউলির উপর অত্যাচারের প্রমাণ আমি খুঁজে বার করব। তারপর 25 বছর আগে একটা মেয়ের প্রতি অত্যাচার হয়েছিল, তার বিচার করব। কি বলছি? ওরা মন্দিরে গিয়ে মাতৃ পূজা করে, কামনা বাসনা জলসা করে, নারীকে আইটেম গাল বানিয়ে উত্তেজনা আগুন পোহায়। নারীর সেই অসম্মানের কালি ওদের জীবনে বলির পাঠা হয়ে দেখা দেবে। মাতৃপূজার মহাবলী যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবী সরাবো জঞ্জাল। এই বিশ্বকে শিশু বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে। এ আমার দৃঢ় অঙ্গীকার। হেরে গেলাম, জীবন যুদ্ধে আজ আমি হেরে গেলাম। তোমার হাজার স্মৃতি ছবি এঁকে এঁকে যায়, আমি ঝিনুক কুড়িয়ে মরি এই বালুকা বেলা। তোমার হাজার স্মৃতি ছবি এঁকে এঁকে যায়, আমি ঝিনুক কুড়িয়ে মরি এই বালুকা বেলা। তোমার হাজার স্মৃতি। আজও মনে পড়ে গো, কেমনে তা ভুলিব।
মাথা কুটি কুটি মরে পথের বালু কোনা তোমার হাজার স্মৃতি ছবি এঁকে যায় আমি ভিনু পুরি বালুকা বেলা তোমার হাজার স্মৃতি। না বিবেক না, আর কান্নার ছবি নয়, এবার থেকে তুমি প্রতিবাদের ছবি আঁকবে। সমাজে নির্যাতিতা নিপীড়িতা মেয়েদের চোখে জল আগুন হয়ে জ্বলে উঠবে তোমার ছবিতে। আমিও তো সেই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম ডালিয়া, কবে তুমি নিজেই নিজেকে চিনতে পারবে। চিনতে পেরেছি কিনা জানি না, তবে আমি ঠিক করেছি তোমাকে নিয়ে আমি এখান থেকে চলে যাব। দাদার বিরুদ্ধে লেলিহান শিকা হয়ে আমি চারিদিকে ছড়িয়ে পড়বো। বোধহয় তুমি কোনোদিন পারবে না ডালিয়া, কারণ তুমি তোমার দাদার বাড়িতে থেকে কোনোদিন পারবে না দাদার বিরুদ্ধে প্রতিবাদ করতে। আমি এখানে এক মুহূর্ত থাকতে চাই না বিবেক। এ তুমি কি বলছো ডালিয়া? ঠিকই বলেছি, তুমি আমাকে এই নরক থেকে উদ্ধার করে তোমার সঙ্গে নিয়ে চলো বিবেক। আরে আমার সঙ্গে তুমি কোথায় যাবে? আমার না আছে ঘর, না আছে ঠিকানা। আমার সঙ্গে গেলে তুমি তোমার ঠিকানাটাই হারিয়ে ফেলবে। তুমি আমার ঘর, তুমি আমার ঠিকানা। আরে শোনো শোনো শোনো, আমি কখনো কখনো জল খেয়ে গাছতলায় রাত কাটাই। আমিও গাছতলায় থাকবো। হ্যাঁ বিবেক, এতদিন ধরে অনেক কিছু চেয়েছি, আজ একটা জিনিস চাইবো, দেবে? আরে সাধ্য থাকলে আমি তোমাকে নিশ্চয়ই দেব। বলো তুমি আমার কাছে কি চাও? পাতায় ছাওয়া ছোট্ট একটা মাটির ঘর, যেখানে সন্ধ্যাবেলায় তুলসী তলায় শঙ্খ বাজে, জোনাকিরা আলো দেয় তারাদের সাথে, ঘরে ঘরে শোনা যায় নবান্নের গান। তুমি বিশ্বাস করো বিবেক, আমি সত্যি সত্যি তোমার মনে বিশ্বাস জোগাতে পেরেছি কিনা জানি না, তবে যে পরিবেশে আমি বড় হয়েছি সেখানে বিশ্বাস নেই, ভালোবাসা নেই, আছে শুধু লাভ ক্ষতির অঙ্ক কষার মন্ত্র। তাই আমার সব ভুলকে ভুল ভেবে তুমি তোমার বুকে তুলে নাও বিবেক। তোমার পদ প্রান্তে আমাকে ঠাঁই দাও বিবেক, ঠাঁই দাও। আরে ওঠো ওঠো, আমি জানতাম একদিন না একদিন তুমি তোমার ভুল বুঝতেই পারবে। তোমার এই নকল জীবন ছেড়ে তুমি একদিন সাধারণ মানুষের মিছিলে পা মেলাবে। কিন্তু মিছিলের মন্ত্র তো আমার জানা নেই বিবেক, কারণ টাকা থাকলে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত ভ্রমণ করা যায়, তবু তীর্থ দর্শনের পুণ্য অর্জন করা যায় না বিবেক। তার জন্য গুরুর কাছে দীক্ষা নিতে হয়। এদেশে অনেক গুরু আছে, কিন্তু সত্যিকারের শিষ্য হতে পারে কজন? মনির জানালা যদি তুমি একবার খুলে দিতে পারো, তাহলে তুমি দেখবে তুমি নিজেই গুরু, নিজেই শিষ্য, তোমার মধ্যেই বিশ্ব ব্রহ্মাণ্ড। আমার মনে জানালা দিয়ে ঘরটাই পালিয়ে গেছে, বুকের মাঝে শুধু মরুভূমির হাহাকার। কোনো ভালোবাসার মেঘ সেখানে শান্তির ছায়া এনে দেয়নি, কোনো বন্ধুত্বের হাত আমাকে চলার ছন্দটা শিখিয়ে দেয়নি। তাহলে ভালোবাসার মন্ত্র বুকে নিয়ে তুমি পথে নেবে এসো, মনের মানুষ পেয়ে যাবে। পেয়ে গেছি তো, সেই মনির মানুষ। ভাবিনি এমন দিন আসবে, সত্যি আমায় ভালোবাসবে। ভাবিনি এমন দিন আসবে, সত্যি আমায় ভালোবাসবে। জেগে নাকি স্বপ্নে আছি তোমার তো ছুঁয়ে বলো তুমি পাশে থাকবে। সজনী ও সজনী, সজনী ও সজনী, ভাবিনি এমন দিন আসবে, সত্যি আমায় ভালোবাসবে। এতদিন ছিল না যে অধিকার, ফিরিয়ে দিলে তুমি যা ছিল আমার। এতদিন ছিল না যে অধিকার, ফিরিয়ে দিলে তুমি যা ছিল আমার। কথা দাও পাশাপাশি থাকো পাশে থাকো, থাকবো পাশে থাকবো, সজনী ও সজনী, সজনী ও সজনী। দুজনের ভুলের সেতু যখন আজ ভুলের সেতুতে পরিণত হলো, তখন আমরা এখান থেকে চলে যাই। কেন? আমার জিনিসপত্র
জিনিসপত্র গুছিয়ে নিয়ে আসতে দাও। না, এবারে কোনো কিছু তুমি সঙ্গে নিয়ে আসতে পারবে না। কিন্তু একটা জিনিস আমাকে নিতেই হবে বিবেক, সেটা কি? আমার দাদার মৃত্যুবরণ। তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। বদলাচ্ছে বদলাচ্ছে, ধীরে ধীরে পৃথিবীর রংটা বদলে যাচ্ছে, সেই সঙ্গে বদলে যাচ্ছে আমার ডালিয়ার ছবিটাও। এবার আমাকে নতুন রং দিয়ে নতুন জীবনের ছবিটাই আঁকতে হবে। সেই সঙ্গে আমার ছবিটাও তুমি নতুন করে আঁকবে বিবেক। নতুন করে আঁকলে তো তোমার পুরনো রংটার বদলাবে না। বদলে গেছি, আমি আমূল বদলে গেছি। শিউলির ওপর যে অত্যাচারটা আমি করেছিলাম, ওকে বিয়ে করে তার প্রায়শ্চিত্ত করছি। প্রায়শ্চিত্ত করছো না, প্রতিশোধ নিচ্ছ। প্রতিশোধ? হ্যাঁ, শিকারকে ফাঁদে ফেলবার জন্য গিরগিটিও মাঝে মাঝে রং বদলায়, কিন্তু ওই মেকি রং দেখে এই শিল্পীকে কখনো ভোলানো যায় না। আরে তা না গেলেও ভোটারকে ভুলিয়ে কিন্তু ভোট বাক্স ভরানো যায়। তার মানে শিউলির টপটা পাবলিক টপ করে গিলে নিয়ে এইবার শুধু ওই বড় কাতলাটাকে ছিপে গেথে আমাকে খেলিয়ে খেলিয়ে পাড়ে তুলতে হবে। আরে না না, এ বয়সে বেশি খেলাধুলা করো না, শেষে হাত পা ভেঙে বিছানায় শুয়ে থাকবে। বৌদি, এই পৃথিবীটা যে একটা বিরাট মজার খেলার মাঠ। এখানে আমরা সবাই দু দলে ভাগ হয়ে শুধু লড়াই করে যাচ্ছি, কিন্তু খেলা শেষ করবার জন্য ভগবান রেফারি শেষ বাঁশিটা বাজাচ্ছে না। বাজাবে বাজাবে, ভগবান রেফারি ঠিক সময় ঠিক বাঁশিটাই বাজাবে। তাই তাই তো মায়ের মন্দিরে পূজা দিয়ে প্রসাদ নিয়ে এসেছি। প্রসাদ? তার আশীর্বাদে আমরা একদিন জিতবই জিতবো। আরে দাও, না দাও, বিবেক দা, দাও, প্রসাদ নাও। নাও। প্রার্থনা করি বৌদি তুমি জয়ী হও। বিবেক দা, বৌদি, এই খেলা বড় মজার খেলা বৌদি, বড় মজার খেলা। বিবেক দা, এখানে যারা জয়ের আনন্দে মেতে ওঠে তারা জানে না, তারা জানে না মনে মনে কখন তারা হেরে ভূত হয়ে গেছে। ভূত! সে তো হারবেই, কারণ তোমার মতো ভূত যাদের ঘরে চেপে বসে থাকে তারা তো হারবেই। তাই সবার আগে তোমাকেই এ বাড়ির থেকে দাঁড়াতে হবে। আমার পরে দাঁড়াবে। আগে প্রসাদটুকু খেয়ে নাও। এগুলো কিসের প্রসাদ? তোমার মঙ্গলের জন্য মা কালীর মন্দিরে পুজো দিয়েছি, এটারই প্রসাদ। ও, এই প্রসাদ খাইয়ে তুমি আমাকে বস করতে চাও, তাই তো? আরে আমি তোমাকে বশ করবো কেন? যেদিন তুমি আমার মাথায় সিঁদুর পরেছো সেই দিন থেকে তোমার জীবনের সাথে আমার জীবনে বাধা পড়ে গেছে। নাও, পাগলামি না করে এই প্রসাদটুকু খেয়ে নাও তো। নাও প্রসাদ নাও। না, এগুলো প্রসাদ নয়, এগুলো বিষ। তুমি কি করলে? মায়ের প্রসাদ তুমি মাটিতে ফেলে দিলে। দিলাম দিলাম দিলাম। এই বিষ খাইয়ে তুমি আমাকে মেরে ফেলতে চাও, তাই না? বলো না গো। ঠাকুর, এই অবুঝ মানুষটা তুমি দোষ নিও না ঠাকুর। ওর হয়ে আমি তোমার কাছে মাপ চাইছি। ওকে তুমি ক্ষমা করে দাও ঠাকুর, ওকে তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। তাহলে আমারও সব কথাটা তুমি শোনো। শুধুমাত্র দাদার প্রয়োজনে বাধ্য হয়ে তোমার স্মৃতিতে সিঁদুর পরে আমি অভিনয় করেছিলাম। আর যেদিন প্রয়োজন হয়ে যাবে সেদিন তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে আমি এই বাড়ি থেকে দূর করে দেবো। কেন তাড়িয়ে দেবে? কি অন্যায় করেছি আমি তোমার কাছে? তার কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। আর 100 বার বাধ্য। আমি তোমার বিবাহিত স্ত্রী। বিস্ত্রী বিস্ত্রী বিস্ত্রী, এই স্ত্রী কথাটা না আমার কাছে একেবারে বিস্ত্রী। তাহলে সুস্থি করে বলো তো কেন তুমি আমাকে বিয়ে করেছিলে? আমি তো যেতে তোমাকে বিয়ে করতে আসিনি। তুমি জোর করে আমার উপর অত্যাচার করেছিলে, তাই জেল খেলার হাত থেকে তোমাকে বাঁচাতে তোমার দাদা আমার দাদা বৌদির কাছে গিয়ে মিথ্যা অভিনয় করে আমাকে এই বাড়ির বউ করে নিয়ে এসেছিলেন। তবে কেন কেন প্রতিদিন এইভাবে আমার দেহটাকে পিষে পিষে মারছো বলতে পারো? তোমাকে মারতে আমার বড় ভালো লাগে বলে। কি বললে? তোমার চোখের জল দেখলে না আমার মনটা খুশিতে ভরে ওঠে বলে। আমি যতদিন বাঁচবে ততদিন তোমাকে এই অত্যাচার সহ্য করে যেতে হবে। কিন্তু মানুষের একটা সহ্যের সীমা আছে। তুমি মেয়েদের চোখের জল দেখেছো, কিন্তু সে চোখের আগুন দেখো। আগুন? আরে কান্না দেখেছো, প্রতিবাদের ঝর্ণা দেখো। শিউলি। শিউলি কোন ওস্তাদের ঢোল নয় যে তাতে খুশি মতো তোমরা বল তুলবে। আমি তোমাকে শেষবারের মতো বলছি, যে রাতে সেতারে তার হয় আর সেই লোহাতে তলোয়ার তৈরি হয়। জীবনটাকে শুনে বাঁচতে পারো, সেতারে ঝংকারে জলসা ঘর ভরে দেবে, কিন্তু বাঘের হুঙ্কার দেখা দিলে এই শিউলি হয়ে উঠবে বাঘের ঘরে
বন্ধি শিখা। ওই শিখা কিভাবে নেভাতে হয় তা আমার ভালো করে জানা আছে শয়তানি। যে হাত দিয়ে আমি তোর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছিলাম, আর সেই হাতেই আমি তোর স্মৃতির সিঁদুর মুছে দেবো। এসো, এগে এসো। এই শীতের সিঁদুর মাথায় বন্দি শিখাই জ্বলছে। এই শিখা একবার যে হাত ছাবে, নিজের স্বামী হলে হাত পুড়ে ছাই হয়ে যাবে। এসো, এগে এসো। দেখে তোমার কত সাহস। সাহসের পরীক্ষা নিস না কাল লগিনি। দেখ দেখ আমি তোর সিঁদুর মুছতে পারি কিনা। হাতে গোসাদারি তোমাদের চোখে সাজা দিচ্ছি। যদি তার সামনে রাখতে না পারো, তাহলে কোনো সতী কোনোদিন তোমাদের পায়ে শুধু মাথায় তুলবে না। তারা জানবে পৃথিবীর মাঙ্গলিকে মিথ্যা পূজার মন্ত্র। দেখাও মা, তোমাদের মহিমাটা একবার দেখাও। তোমার মহিমা, তোমার মহিমা তুমি তাও জানো না। জানি সারা চরাচর ত্রিভুবন। তোমার মহিমা তুমি তাও জানো না। জানি সারা চরাচর ত্রিভুবন। এসেছে তোমার মেয়ে, ধরেছে তোমার চরণ। কি তোমার মহিমা তুমি তাও জানো না। জানি সারা চরাচর ত্রিভুবন। কি তোমার মহিমা, তোমার মহিমা। ओम सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायण नमोस्तुते सृष्टि स्थिति विनाशानं सर्वभूते सनातनी गुणोत्सवी गुणमयी नारायण नमोस्तुते या देवी सर्वभूतेषु शक्तिरूपेण स्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण स्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण स्थिता नमस्तस्यै 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 नमो नमः। মা, মা গো মা, আজ তুমি কি রূপ দেখালে মা। তোমার ক্রোধ সম্বরণ করো মা, নইলে ওই তেজের আগুনে আমার ভাই পিন্টু শেষ হয়ে যাবে। ওরে শালা কাঁথা, তোর কি প্রাণের ভয় নেই রে? দাদা। স্বয়ং মা দুর্গা বৌমার ওপর ভর করেছে। ও দাদা। এখনই তোকে মহিষাসুর বধ করে ফেলতো রে। না না দাদা, না আমার অমঙ্গল কথা বলবেন না দাদা। বলতে দাও বোন, বলতে দাও। আমি মহাপাপী, তাই তোমাকে এতদিন আমি চিনতে পারিনি। নিজেই নিজের ভাইয়ের হাতে আমি অত্যাচারের চাবুক তুলে দিয়েছি। এ পাপের কোনো ক্ষমা নেই বৌমা, এ পাপের কোনো ক্ষমা নেই। না দাদা, আপনাদের সংসারের সব অশান্তির মূলে দায়ী শুধু আমি দাদা। তাই আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি দাদা, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। গো বৌমা, তুমি আমার অন্ধ চোখে আলো জ্বেলে দিয়েছ। তুমি যদি এ বাড়ি ছেড়ে চলে যাও, তাহলে আমি যে অন্ধ হয়ে যাব মা। দাদা। তাই তোমার কাছে আমি করজোড়ে ক্ষমা ভিক্ষা চাইছি। তুমি আমাকে অন্তত একটা ক্ষমা ভিক্ষা দাও। ভিক্ষে নয় দাদা, বলুন আদেশ। তাহলে কথা দাও বোন, এ বাড়িতে যাই ঘটুক না কেন, তুমি তোমার দাদাকে ছেড়ে কোনোদিন কোথাও যাবে না। বলো, কথা দাও, কথা দাও বোন, কথা দাও। যাবো না দাদা, যাবো না। ছেলেবেলায় আমি মাকে হারিয়েছি, বাবাকেও চোখে দেখিনি। তাই হারিয়ে যখন পেয়েছি, পেয়ে আমি আর হারাতে চাই না দাদা, আর হারাতে চাই না, আর হারাতে চাই না। শালা এইবারে আমি বেশ বুঝতে পেরেছি ওই মেয়েটার সম্পর্কে যথেষ্ট তোমার দুর্বলতা আছে। ঠিক আছে, থাকো তুমি ওই মেয়েটাকে নিয়ে, আমি এ বাড়ি ছেড়ে চললাম। এইটুকু তুই বুঝতে পারলি না কথা? দাদা, আরে ওই মেয়েটাই তো এখন আমাদের ভোটে জেতার চাবিকাঠি। কি বলছো? আরে ও যদি এ বাড়ি ছেড়ে চলে যায়, তাহলে মাস্টার মশাইকে বেঁধে রাখবি কিসের জন্য? তাই বলে ওই শয়তানিটাকে নিয়ে আমাকে সারাটা জীবন চলতে হবে? দূর শালা কথা, সারা জীবন চলবে কেন? শুধু ভোট পর্যন্ত অপেক্ষা কর, কারণ ওই নৌকায় চেপেই তো আমাদের ভোটের নদীটা পেরিয়ে যেতে হবে।
দাদা তারপর ভোটে হারি কিংবা জিতি, ভোটের পর ওই নৌকোটাকে আমি নিজেই ডুবিয়ে দেব। কিন্তু কেমন করে দাদা? আরে ওই দেখ, ভজা বোধ হয় নৌকো ভাঙার মিস্ত্রি নিয়ে এসে গেছে রে। এসো এসো মেদিনী এসো। এই ইনি হচ্ছেন ছোট বাবু আর ইনি হচ্ছেন বড় বাবু, একদম টু দ্য পয়েন্ট। ওই আকার বাকা চাকা চুমান্তর ভোলা বেলা গেলে চাক্কার हरि हो पहाड़ी आता पर काला, हरि हो पहाड़ी आता पर काला, ओ लगलो आजी डोंगर मेला जय खुशीते मनु तला, खेला खेला पहाड़ी आता पर खेला, हरि हो पहाड़ी आता पर खेला। ওই লক্ষ্মীলা রেখা, ওই দুশ্মনা রেখা, আরে হো পাহাড়িয়া সাপ খেলা, আরে হো পাহাড়িয়া সাপ খেলা। ওই লাগলো আজি ওই রঙের মেলা, সে খুশিতে পটুতলা, খেলা খেলা পাহাড়িয়া সাপের খেলা, আরে হো পাহাড়িয়া সাপের খেলা, আরে হো পাহাড়িয়া সাপের খেলা। আরে এই উকিল কাকা, এ আবার কাঁধে ধরে নিয়ে এলে? কার অসুখের জন্য কি ঔষধ লাগবে তাই বড় বাবু একটা বেদিনীকে ধরে আনতে বলেছে। হ্যাঁ বাবু, সব বিমারি টোটকা দবাই আছে আমার পাস। আরে বাত ভালো হবে, সির কা দর্দ ভালো হবে, আর টুটটা হাড় জুড়া দিয়ে দিবে। হ্যাঁ ধুর, শালা যত সব বুঝলুপি, ধাপ্পা দিয়ে শালা টাকা কামানো ধান্দা। अरे बाप तो सुन जे কথা বল, ये रुतिया किस्मते लिखा भी पढ़ते जाने। अरे बाबू तो नसीब बहुत बुरा আছে, तू हर बर्बादी होबे, बर्बादी। हाँ আবে ওই কি আজে বাজে কথা বলছিস? अपना छोटा बात नहीं बोलते बाबू। अरे बाबू, तुहार बहू के तू खत्म करते चास, बोल এ বাদশা যাচ্ছে না ছিটা? একদম মিথ্যা কথা, ওনার মতো ভদ্র ছেলের নামে বাজে কথা বলবেন না। হ্যাঁ अरे ये बाप, अरे बाजी কথা না ছিল, बिल्कुल সত্যি কথা। तू आदमीদের চিনলি না, ওদের মনের ভিতর বহুত কথা আছে, বহুত কথা। আরে বেদিনী, হ্যাঁ দুটো পয়সা পাবি বলে তোদের নিয়ে এসেছি, আজে বাজে কথা বললে ঘাড় ধরে তাড়িয়ে দেবো রে। আরে চুপ যা তো। আরে এ বাবু, বল এ বাদশা যাচ্ছে না ঝুটা? তুহার বহুকে तू खत्म করতে চাস না চাস লাই? আরে বল, अरे बोल 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 बोल। হ্যাঁ হ্যাঁ, চাই চাই। ওই বউটা মরা না পর্যন্ত যে আমার শান্তি নেই। আরে এই চুপ চুপ চুপ, এ ভজা, তুই বাইরে চলে যা, বাড়ির ভেতরে কাউকে আসতে দিবি না, যা। যাচ্ছি বাবু। বাবু তবে সত্যি মিথ্যা যাই হোক না কেন, ঘরের বউয়ের সম্বন্ধে পরের কাছে অমন কথা বলতে নেই, একদম টু দ্য পয়েন্ট। চুপ চুপ চুপ, সত্যি আমরা একজনকে মারতে চাই, তারপদের কাছে কোনো ঔষধ আছে রে ভাই? আছে হবে আর মারবে ফটাফট। না 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 না, ধীরে ধীরে মারতে হবে, একটু একটু করে ওর শরীরটা ঝাঁঝরা হয়ে তারপর একদিন একেবারে শেষ হয়ে যাবে। ये बाबू, अरे वो भी अच्छी रोज खिलाबी तो 6 महीने भीतर एकदम खत्म। लेकिन दाम थोड़ा ज्यादा লাগবে, পুরা 5000। अरे देवो देवो 5000 ही देवो, तोरा मैं औषध दे तो रे। अरे ये बाप, টাকা কে মারতে চাস? আরে লড়কা না লড়কি? আবে ওই তাতে তোর কি দরকার আছে? আরে দরকার আছে বাবুজি, লড়কার লড়কি আলাদা আলাদা দেওয়াই হবে। একটা মেয়েকে মারতে চাই। तो ये बाबू ता कुमारी लड़की ना बियाह शादी वाला। अरे बोल 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 बोल। অত কথা বলবো কেন? আরে বলতে হবে বাবুজি, বলতে হবে। কুমারী লড়কি আর বিয়া শাদি হলে তো
কোনো কামই করবে না। তাছাড়া ডাক্তার হুকিমের কাছে সব সত্যি কথা বলতে হয়, কুচ্ছু ছুপাবি না। বল 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 বল। হ্যাঁ হ্যাঁ, তার বিয়ে হয়ে গেছে। তবে তো তোর বউয়ের কথা বলছিস। হ্যাঁ রে, তাই তো বলছি। এই একটা জোরদার ওষুধ দে দেখি। আরে এ ডগরা, ডাকরি এ বাবুর জন্য কড়া করে দবাই বানাইতে হবে। আরে 2-4 দিন তো টাইম লাগবে। আরে ডগরি খুব হুঁশিয়ার, কেউ কিছু জানতেই যেন না পারে। হ্যাঁ আরে এ ডগরা, পুলিশকে জ্বালাতে আমরা ফাঁসিয়ে যাব। আরে না 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 না, তোদের কোনো ভয় নেই। আমি এই অঞ্চলের একজন বিশিষ্ট সমাজসেবী। ওই পুলিশ টুলিশকে আমি দেখে নেব। তোরা আমায় ওষুধ দে তোরে। আরে এ সমাজসেবী কাকা, কাকা কেন? তুই এটা রাখ। দাদা, আমার ঘর কা ঠিকানা আছে। হ্যাঁ চলে আসবি, কড়া করে দবাই বানাই দিবে। আরে বাবু, ये 3 রোজ বাদ রাতের অন্ধকারে চুপি চুপি এ রুতিয়ার ঘরে চলে আসবি। একবারে কড়া করে দবাই বানাই দিব। একবার খাবে তো আটকা না মরিয়ে যাবে। আর 2 ভাগ খাবে তো 3 ভাগ মরিয়ে যাবে। আর 3 বার খাবে তো একদম খেল খতম। পয়সা হাজার। চলি বাবু। এই একবার কাটা কাছে মন্দন। हरि हो पहाड़िया सापर काला, हरि हो पहाड़िया सापर काला। লাগলো আজি ওই রঙের মেলা, সেই খুশিতে মন তোলা। খেলা খেলা পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা। চলি গো কাকা। কাকা কেন দাদা? আহা এই একবার কাটা কাছে মন্দন। কিরে ভাই, এইবার এই দাদার উপর ভরসা হলো তো? হ্যাঁ দাদা, এই ওষুধে নিশ্চয়ই কাজ হবে দাদা। শোন রে শালা গাধা, ওই বৌমাটার সঙ্গে ভালোবাসার অভিনয় করে ঔষধটা পর পর 3-4 দিন খাইয়ে যাবি, তাহলে দেখবি ওই বিষ বৃক্ষটা একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। সুন্দর আইডিয়া দাদা, সুন্দর আইডিয়া। গলায় দড়ি দিয়ে ঝোলানোর ঝামেলা নেই, কেরোসিন দিয়ে পোড়ানোর খরচ নেই, আর ওই থানা পুলিশেরও ঝামেলা নেই। একেবারে নিঃশব্দে গোপনে কাজে হাসিন না, কাজ হাসিন না, সব কাজ পণ্য, একেবারে লন্ডা ভন্ড। পচা, কি হয়েছে আমায় খুলে বল। কি বলবো বাবু, সে এক সাংঘাতিক কাণ্ড, শুনে আমার ঘুরে গেছে মুন্ড। পচা, তাড়াতাড়ি বল কি হয়েছে। ডালিয়া দিদিমণি বিরোধী দলে মিশে গেছে। ডালিয়া বিরোধী দলে মিশে গেছে? দাদা, এ নিশ্চয়ই বিবেকের ষড়যন্ত্র দাদা। পচা, তুই আমার ছেলেস্তায় চলে যা, আমার বন্দুকটা নিয়ে আয় তো। আনছি বাবু, বন্দুক আনছি। কিছু একটা করতেই হবে, না হলে ওই গরিব ভিখিরিগুলোর কাছে আমাদের মান ইজ্জত বলে কিছুই থাকবে না। একদম টু দ্য পয়েন্ট। যা চলে যা। আমার আজকারা পেয়ে বিবেকটা মাথায় উঠে বসেছে। আজই তুমি ওকে বাড়ি থেকে তাড়িয়ে দাও। না, সবার আগে বেঈমানির বিচার করতে হবে। তার আগে যে গেটে তালা ঝুলিয়ে দে, এ বাড়ির বাইরে কেউ যেন না যেতে পারে। আমাকে আটকে রাখার ক্ষমতা তোমাদের নেই দাদা। কোনো তালা দিয়ে আমাকে আটকে রাখতে পারবে না। সব তালা খোলা চাবি আমার আছে। চাবি? হ্যাঁ, এই সিঁদুর, বিবেকে দাই সিঁদুরের দ্বারাই আমি তোমাদের সব তালা খুলে বেরিয়ে যাব। না, এই ভিখারিটার সঙ্গে তুই কিছুতেই যেতে পারবি না। যাবে, কারণ ওই ভিখারিগুলোই একদিন এদেশের রাজা হবে। তোমাদের মতো নেমুখ হারামদের হাত থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নিয়ে ওই ভুকা মানুষগুলোই একদিন রাজত্ব কায়েম করবে। চলে এসো ডালিয়া। আসি দাদা।
কোনোদিন যদি আমার খোঁজ করার ইচ্ছে হয় কোন রাজপ্রাসাদে খোঁজ করো না দাদা। এতে স্যার কোন এক পাতায় ছাওয়া মাটির ঘরে দেওয়ালে তোমার বোনের নামটা লেখা থাকবে ডালিয়া। আর সেই নামের নিচে একটা মাত্র শব্দে আমাদের ঠিকানা লেখা থাকবে, সেটা তেঁতুলতলা নয়, বাংলা। দাদা এক্ষুনি থানায় খবর দাও, ওদেরকে হাজতে ধরে নিয়ে যাও। চিৎকার করিস না, আমাকে ঠান্ডা মাথায় ভাবতে দে। ভাববার কিছুই নেই বাবু, ভাববার কিছুই নেই, সব ভাবনার অবসান হয়ে গেছে। সিন্ধু খোলা, ভেতরের সব কাগজপত্র চুরি হয়ে গেছে। আরে ওই কাগজপত্রে যে আমার বাপের ইতিহাস লেখা আছে। দাদা এ নিশ্চয় ডালিয়া ষড়যন্ত্র। দাদা আমি যেখান থেকে পারি যেমন করেই পারি ওদেরকে ধরে নিয়ে না পারবি না, পাখি একবার খাঁচা ছেড়ে পালিয়ে গেলে তাকে আর খাঁচায় ফেরানো যায় না। তার চেয়ে তুই এক কাজ কর, এই নে বেদিনীর ঠিকানায় ভজাকে নিয়ে চলে যা। এ কি বেদিনীর ঠিকানায় এ কি লেখা আছে? আরে কি লেখা আছে ভালো করে পড়। আপনাদের সব ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে। আইপিএস ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সুজাতা বোস। কথা শোনো মামুনি, কথা শোনো, টু দ্য পয়েন্ট, একটু বিবেচনা করে দেখো। তুমি আমাকে যতই বোঝানোর চেষ্টা করো না কেন উকিল কাকা, আমি কোনোদিন ও বাড়িতে ফিরে যাব না। তাহলে কাগজগুলো ফেরত দাও। না দেবে না। যদি আপনারা জুলুম করেন তাহলে কিন্তু আমরা পুলিশের কাছে যেতে বাধ্য। কোনো লাভ হবে না, পুলিশ প্রশাসন পাঁচু বাবুর কেনা গোলাম হয়ে গেছে। তাই বলছি যদি ভালো চাও তাহলে আমার কথাটা মেনে নিয়ে ওই কাগজগুলো ফেরত দাও। তাহলে ওই কাগজপত্র নিয়ে এক্ষুনি তোমরা এই গ্রাম ছেড়ে পালিয়ে যাও। ঠিকই বলছি, পাঁচু বাবুর অনেক কেনা গোলাম চারিদিকে ছড়িয়েছে, তাদের নজরে পড়লে কিছুতেই তোমরা রেহাই পাবে না। তাই তো আমি তোমাদের পেছনে পেছনে ছুটে এসেছি শুধু তোমাদের সাবধান করে দেওয়ার জন্য। না না আর কোনো কিন্তু নয়, এই মুহূর্তে তোমরা এখান থেকে পালিয়ে যাও আর আমিও পালাই। কথাই বল, আমি পাঁচু মজুমদারের বসাতাম যা, একবার যখন হাতের মুঠোয় পেয়েছে তখন। না 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 উকিল কাকা আমাদের শত্রু নয়, আমাদের পরম বন্ধু। উনি আমাদের সহযোগিতা করেছেন। কি বলছো তোমরা? ডালিয়া ঠিকই বলেছে, উকিল কাকা আমাদের শত্রু নয়, আমাদের পরম বন্ধু। তাহলে তো ওনাকে ওই শয়তানের শিবিরে ফিরে যেতে দেবো না, আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের সুখ দুঃখের সাথী হতে হবে। না না, তোমাদের জন্য আমাকে ওখানে ফিরে যেতে হবে। উকিল কাকা, ওদের ওই বেইমানির প্রাসাদটাকে আমার বেইমানি দিয়ে গুড়িয়ে দিতে হবে। উকিল কাকা, তারপর তোমাদের গোলাম হয়ে আমি আমার এতদিনের গোলামির প্রায়শ্চিত্ত করব। কথা দাও, কথা দাও তোমরা, একদম টু দ্য পয়েন্ট। ডালিয়া চলো চলো, আর দেরি করা ঠিক হবে না, এখনই আমাদের এখান থেকে চলে যেতে হবে। হ্যাঁ চলো। তবে তবে যাওয়ার আগে এই ফাইলটা আমি তোমাকে দিয়ে যাচ্ছি। আমার দাদা সমস্ত বেআইনি কাগজপত্র। কাগজপত্র? চলো বিবেক, না, এখান থেকে তোমরা এক পাও নড়বে না দিদি ভাই। তোমার দাদার পোশাক গুন্ডারা তোমাদের হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। তাই তো এখনই আমাদের এখান থেকে চলে যেতে হবে। যাদের জন্য দিদি ভাইটা নিজের দাদাকে শত্রু করে তুলেছে, আমরা জেনে শুনে কি করে সেই শত্রু তাছাড়া একবার যখন ও বাড়ি ছেড়ে এখানে চলে এসেছো আমাদের ছেড়ে, তোমরা আর কোথাও যেতে পারবে না। এই মানুষগুলোর পাশে দাঁড়িয়ে তোমাদের যে পথ দেখাতে হবে। কিন্তু এখানে তো আমাদের থাকার কোনো জায়গা নেই। কেন? আমার বাড়িতে থাকবে। হ্যাঁ রে বোন, এক দাদাকে ছেড়ে এসেছিস, আর এক দাদা তোর জন্য দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। তাকে তুই ফিরে দিস না রে বোন, তাকে তুই ফিরে দিস না। ওরে না রে না, তুই আমাকে প্রণাম করিস না, আমি যে নিচু যা। মহেশদা, চাঁদ বেজাতের ফারাকটা আজ মুছে গেল মহেশদা। সমুদ্রের ঢেউ আর জীবন নদীতে বান এনেছে, ভগীরথের মতো শঙ্খ বাজিয়ে তুমি সেই নতুন প্রবাহকে পথ চিনিয়ে নিয়ে চলো। হ্যাঁ নিয়ে তো যাবই, ওরা আমাদের কতবার শাস্তি দিয়েছে, তাই ওদের বোনকে কেড়ে নিয়ে গিয়ে আমি আজীবন শাস্তি দেব আদর করে আমার এই ভালোবাসার জেলখানা। আয় আয় বোন আয়। চলো। খেলা খেলা খেলা, এই খেলা আবার মেতে উঠেছে। শয়তান পাঁচু মজুমদারের মেতবান আমি হাতে পেয়ে গেছি। ও আমাকে সামান্য নারী বলে উপহাস করেছিল, কিন্তু ও জানে না নারী হলো আদ্যার শক্তি। ব্রহ্মার শক্তিতে সে ব্রহ্মময়, শিব শক্তিতে সে শিবানী। সেই নারীকে যারা যুদ্ধের ময়দানে নামাতে বাধ্য করে, নারীর শক্তির কাছে তাদের হার মানতেই হবে। আমাকে কিন্তু আপনাকে জেতাতেই হবে ডিএসপি ম্যাডাম। আরে আসুন আসুন পাঁচু বাবু, আমি জানতাম জিততে হলে আপনাকে আমার কাছেই আসতে হবে। আর আমিও জানতাম যে ফাইলটা আপনার কাছে আসবে, আর সেটা নিশ্চয়ই আপনি হাতছাড়া করবেন না। তাহলে ওটা
নিশ্চয় জানেন এখন আপনাকে এই ফাইল অনেক দাম দিয়ে কিনতে হবে। বলুন কত টাকা চাই আপনার? 20,000, না 30,000, না 50,000? তার চেয়ে অনেক বেশি। আমি খুশি ম্যাডাম, খুব খুশি। এবার ছেড়ে কাছেন তো, ঠিক কত দিতে হবে আপনাকে? সবার আগে আপনাকে নমিনেশন তুলে নিতে হবে। অসম্ভব। কেন অসম্ভব? আরে এই প্রথমবার আমি বিধানসভা ভোটে দাঁড়িয়েছি, এখন এখান থেকে সরে গেলে পাবলিকের কাছে আমার মান সম্মান সব চলে যাবে। তাহলে যতদিন এমএলএ থাকবেন ততদিন আপনাকে 20 লাখ টাকা করে দিয়ে যাবে। 20 লাখ? আরে একবার এমএলএ হলে তো আপনি এর চেয়ে দ্বিগুণ টাকা কামাবেন। বলুন রাজি আছেন কি না? না মানে নইলে এই ফাইল চললো সিবিআই দপ্তরে। আরে বলুন তাড়াতাড়ি বলুন। আমি রাজি ম্যাডাম, আমি রাজি। তাহলে এই নিন ফাইল। এবার হাতে হাত মেলান। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার বাচু বাবু, এই না হলে জনদরদি মানুষ। শান্তনা, না, আমি আপনাদের মতো মানুষদের ডেথ সার্টিফিকেট। আমার বিরুদ্ধে তোমার কিছুই করার ক্ষমতা নেই, কারণ আমার মৃত্যুবান আমি ফিরে পেয়েছি। এই দেখো সেই ফাইল। ফাইল? এটা আসল ফাইল নয়, এটা নকল ফাইল। ডিএসপি ম্যাডাম। হ্যাঁ বাজু বাবু, আপনি বাধ্য হয়ে আমার কাছে আসবেন জেনে শান্তনুদা ফাইলটা অপর মালে পাঠিয়ে দিয়ে একটা নকল ফাইল সাজিয়ে এনেছি। আরে এই কাজে আমি সাহায্য করেছিলাম বলে আপনি আমাকে ক্ষমা করবেন পাচু বাবু। কৃষ্ণ কৃষ্ণ ঘরে ঘরে, তোকে আমি ক্ষমা করব না রে, তোকে এবার আমি মারবো গুলি করে। আপনি গুলি করতে পারবেন না। এই যে বড় বাবু, আপনি এসে গেছেন, ওই ক্রিমিনালটাকে আপনি গ্রেফতার করুন তো স্যার। অসম্ভব। ডিএসপি ম্যাডাম থাকতে আপনার কোনো কথা শুনতে আমি বাধ্য নই। কি বলছেন আপনি? ঠিকই বলছে। এতদিন আমি যে কথাটা বলতে পারিনি, ডিএসপি ম্যাডাম আজ আমায় সেই কথাটা বলতে শিখিয়েছে। আর সেই কথাটা বলছি, শুনুন। বলুন। আমার যে হাতের লাঠিটা দেখছেন, এই লাঠিটা আমি নতুন করে তেল মাখিয়েছি। এই লাঠিটা এখন নতুন নতুন খেলা দেখানোর জন্য নতুন খদ্দের খুঁজছে। আর আপনি হলেন সেই নতুন খদ্দের। কথাটা জানিয়ে গেলাম। চলি চলি পাচু বাবু, আপনি একেবারে কাবু হয়ে গেছেন। না রে ভাই, হ্যাঁ রে দাদা, মুখটা একেবারে পেঁচার মতো হয়ে গেছে। আপনাকে দেখে না আমার খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট। চলি পাচু বাবু। তাহলে আমিও চলি ম্যাডাম। হ্যাঁ দাঁড়ান। দাঁড়ান পাচু বাবু, আমার কথা শুনলে করি আবদার, আর না শুনলেই তার জীবনটাই করে দেই ছারখার। এতদিন আপনি অনেক খেলা দেখিয়েছেন, এবার খেলা দেখাবে পাবলিক। চলে নামটা মাথায় রাখবেন, সুজাতা ডিএসপি। চলে মনে থাকবে শয়তানি, তার আগে খেলা দেখাবো আমি। কালকের মিটিংয়ে যদি মাস্টার মশাই যায় তাহলে কেউ আমাকে হারাতে পারবে না। আগে এমএলএ হই, তারপর দেখবো ওই ডিএসপি কে আর তার পোষা কুত্তাগুলো, আর সব শেষে দেখবো ওই পাবলিককে। তার আগে চললাম মিটিং এর ময়দানে। নমস্কার
উপস্থিত এই তেঁতুলতলার মা বোন দাদা ভাই ও বন্ধুরা, আজ এই পবিত্র স্বাধীনতা দিবসের দিনে আপনাদের ভাবি এমএলএ পাঁচু মজুমদার মহাশয়ের প্রথম জনসভা। এই জনসভায় সভাপতির আসন অলঙ্কিত করছেন আপনাদের সবার প্রিয় মাস্টার মশাই মাননীয় সত্যপ্রিয় বাবু। আমরা দলের পক্ষ থেকে উনাকে স্বাগত জানাচ্ছি। হাততালি হাততালি হাততালি। উনার বক্তব্য পরে শুনবেন। এখন আমাদের দলের যুব নেতা অর্থাৎ মাননীয় পাঁচু বাবুর সুযোগ্য ভ্রাতা বিল্টু বাবুর কাছ থেকে কিছু মূল্যবান বক্তব্য আপনারা শুনুন। আসুন আসুন বিল্টু বাবু। নমস্কার। আমার পক্ষ থেকে এবং আমার দাদার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই নমস্কার। বন্ধুগণ, আপনারা জানেন আমার দাদা পাঁচু বাবু বহুদিন এই সমাজের সেবা করে আপনাদের সেবা করে এসেছেন। আজ উনি এক বৃহত্তর রাজনীতিতে এসে আপনাদের আরো অনেক বেশি বেশি করে কাজ করতে চেয়েছেন। তাই দাদার এই কাজে সহযোগিতা করার জন্য আপনাদের পরম পূজ্য মাস্টার মশাই আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। সত্যের পূজারী এই মাস্টার মশাই জীবনে কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করেননি। তাই তিনি তিনার নিজের হাতে আপনাদের পাশের মানুষ, আপনাদের কাজের মানুষ আমার দাদা পাঁচু বাবুর গলায় মালা পরিয়ে দিয়ে উনি উনার বক্তব্য রাখবেন। হাততালি। আসুন আসুন মাস্টার মশাই আসুন। মালাটা মাস্টারের হাতে দিয়ে না রে শালা। তুমি কিছুতেই অমানুষটার গলায় মালা পরাতে পারবে না। বলছো সবে ঠিকই বলছি। শিউলির কথা ভেবে একদিন আমি তোমাকে অন্যায়কে সমর্থন করতে বলেছিলাম। এখন বেশি বুঝতে পেরেছি সত্যের গলা টিপে কখনো সুখে স্বর্গ কেনা যায় না। আরে কি আজে বাজে কথা বলছেন? চলে যান এখান থেকে বলছি, চলে যান। বৌদি এখান থেকে কোথাও যাবে না। তেঁতুলতলার দাদা ভাই মা বোন আপনারা সবাই শুনুন, আমার দাদা এখানে স্বেচ্ছায় আসেনি, তাকে ফাঁদে ফেলা হয়েছে। আমাদের বোনকে এই পাঁচু বাবু ভাতৃবধূ করে নিয়ে গিয়ে তার ঘরের মধ্যে বন্দি করে রেখেছে। আর সেই বন্দি মেয়েটাকে খুনের হুমকি দিয়ে আমার দাদাকে বাধ্য করেছে এই জানোয়ারটার গলায় মালা দিতে। না না বন্ধুগণ, না মা বোনেরা, এর সমস্ত কথা মিথ্যে মিথ্যে মিথ্যে। মিথ্যে নয়, সব সত্যি। আপনারা দেখুন, আমার সারা শরীরে ওদের অত্যাচারের চিহ্ন। বোনের শরীরে সে অত্যাচারের চিহ্নটাকে মোছার জন্যই আমার দাদা আজ নিজের চরিত্রে কলঙ্কে দাগ লাগিয়ে এখানে আসতে বাধ্য করেছে। না রে বন্ডা, এসব কথা তুই এখানে বলিস না। তুই চুপ কর, চুপ কর, তুই চুপ কর। কেন চুপ করবো? আর আমি ওদের ভয় পাই না। আমি চিৎকার করে বলবো, এই শিউলির মতো মেয়ে মরে গেলেও এই পৃথিবীর কোনো ক্ষতি হবে না দাদা। কিন্তু সত্য মাস্টারের সত্যটা বিক্রি হয়ে গেলে মনুষ্যত্বের মহান মূর্তিরা যে ভেঙে চুরমার হয়ে যাবে দাদা, ভেঙে চুরমার হয়ে যাবে দাদা, ভেঙে চুরমার হয়ে যাবে। পাগলামি করার জায়গা পাওনি তাই না? এই কে কোথায় আছিস দেখে এখান থেকে নিয়ে গিয়ে হাতে পায়ে শেকল পরে না। এই মেয়েটা আজ আমাদের সবার সকল ভাঙার মন্ত্র নিয়ে এসেছে। আজ ওকে কেউ সকল পড়াতে পারবে না। মহেশ, তার আগে তোকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বার করে দেবো। এই পাঁচু বাবু, ঘাড় ধাক্কা আমাকে দিতে হবে না, ঘাড় ধাক্কা দেবো আপনাকে। এই মহেশ তোমার মিষ্টি কথাকে কোনোদিন বিশ্বাস করেনি, আর আজও করবে না, শুধু মাস্টার মশাইয়ের জন্য। মহেশ, মাস্টারদা ভাগো, মিথ্যের শেকলগুলোকে ভেঙে কুড়িয়ে দিয়ে সত্যের নিশান উড়িয়ে দাও। ওড়াবো, আজ আমি সত্যের নিশান ওড়াবো। আপনারা শুনুন, এই দেশটা স্বাধীন হলেও এই দেশের মানুষ কিন্তু আজ অপরাধীন। এইসব জানোয়ার নেতারা আমাদের স্বাধীন চিন্তা ভাবনার পায়ে শেকল পরিয়েছে, বিবেকের বুকে বেড়ি পরিয়েছে, মনুষ্যত্বকে শৃঙ্খলিত করেছে। তাই আপনারা আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলুন, এই স্বাধীনতার নাচ থেকে আমরা মুক্তি চাই। আমরা সত্যিকারের স্বাধীনতা চাই, স্বাধীনতা চাই, স্বাধীনতা চাই। এর বদলা আমি নেবই নেব।
এই বেঈমানি তেঁতুল তলার নামটাকে ইতিহাস থেকে আমি মুছে দেব, তবেই আমার নাম পাঁচু মজুমদার। আমার কথা শুনলে আগে করি সোহাগ, পরে আপনার, আর না করলে তার জীবনটাই করে দিই ছারখার। বিল্টু ভাই, দাদা আয় বেরিয়ে আয়, আর সঙ্গে আমার বৌমাটাকেও আমার ঘরে নিয়ে আয়। চল, চলে আয় হারামজাদা। ও কোথাও যাবে না। 100 বার যাবে, কারণ ও আমার বউ। তোমার বউ হলেও ও আমাদের ঘরের মেয়ে, তাই আমরা থাকতে ওকে তুমি নিয়ে যেতে পারবে না। তবু আমি যাব না। শুনি না, ওই বাড়িতে তুই আর ফিরে যাস না বলতে। আমাকে যে ওখানে ফিরে যেতে হবে বৌদি। ওই শ্বশুর বাড়িতে থেকে আমাকে পরাধীনতার শেকলটাকে ভাঙতে হবে। এই দেশের সব মেয়েদের মুক্তির মন্ত্রটাকে আবিষ্কার করতে হবে। ওরে না না রে বোন, না, ওটা তো শ্বশুর বাড়ি নয়, ওটা তোর মৃত্যু পরে। এই শিউলির মতো মেয়ে মরে গেলেও এই পৃথিবীর কোনো ক্ষতি হবে না দাদা। কিন্তু সত্য মাস্টারের সততাটা বিক্রি হয়ে গেলে মনুষ্যত্বের মহান মূর্তিরা যে ভেঙে চুরমার হয়ে যাবে। তাই সেই তেঁতুল তোলাকে আমি সেই মহা সর্বনাশের হাত থেকে বাঁচিয়ে দিয়ে গেলাম। না রে বোন, কথা শোন, আমার কথা শোন। আমি বাঁচিয়ে দিয়ে না শোন, আমার কথা শোন। আমি বাঁচিয়ে দিয়ে গেলাম। এই তেঁতুল তলার সর্বনাশ কেউ ঠেকাতে পারবে না। যাদের সাহসে শিউলি আজ আমাদের সর্বনাশ করলো, তাদের বুকের মধ্যে জ্বালিয়ে দেবো আমি রাবণের চিতা। আর সেই চিতার আগুনে এই সব বেঈমানের দল সারা জীবন ধরে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। এই চলে আয়, চলে আয় হারামজাদি। চলি মাস্টার মশাই, লড়ে যান, বুক খুলিয়ে লড়ে যান, একদম টু দ্য পয়েন্ট। এখন কি হবে মাস্টার দা? আজকের এই অপমানের জন্য ওরা হয়তো শিউলিকে না, আমরা সবাই একজোট হয়ে শিউলিকে বাড়ি থেকে ছিনিয়ে আনবো। চলো চলো সবাই। না, আইনকে নিজের হাতে তুলে নিও না শান্তনু। কেন তুলে নেবো না? যে আইন গরিব মানুষদের নিরাপত্তা দিতে পারে না, সে আইন আমরা মানি না। শান্তনু, বাঘের সামনে পড়লে আইনের গুলি দিয়ে বাঁচা যায় না, বন্দুকের গুলি চালাতে হয়। সে আমি জানি ভাই। তাই তো তেঁতুলতলা ছেড়ে যাওয়ার আগে আমি শিউলি নিরাপত্তা ব্যবস্থা করে যাব। তুমি এখান থেকে চলে যাবে বোন? হ্যাঁ দাদা, চক্রান্তকারীরা আমাকে এখান থেকে বদলি করে দিয়েছে। কি বলছো তুমি? আর পাঁচু মজুমদারের সমস্ত কুকর্মে তদন্ত করার দায়িত্ব দিয়েছে দিল্লির সিবিআই কে। আর তোমাদের বিয়ে শান্তনুর সঙ্গে কথা বলে 2-3 মাসের মধ্যে আমাদের বিয়েটা সেরে নেব। কিন্তু শিউলির কি হবে? শিউলি এক গ্রামের প্রতিবাদের ভাষা, প্রতিরোধের আশা, নারী স্বাধীনতা, নতুন স্বপ্ন, সেই স্বপ্নকে বাঁচিয়ে রাখতে হবে। আপনারা নিশ্চিন্তে থাকুন, আমি কথা দিচ্ছি শিউলিকে অক্ষত দেহে আমি আপনাদের কাছে ফিরিয়ে দেব। আসুন আমার সঙ্গে। চলো চলো। হারামজাদি, সবার সামনে তুই আমাদের মুখ পুড়ে দিয়েছিস, আজ তোর মুখটাকেই আমি চিরদিনের মতো বন্ধ করব। আমার মুখটা চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে। এখন প্রতিষ্ঠান হয়েছি এই গ্রামের মানুষ হয়েছে প্রতিবাদের ভাষা। এখন আমার জীবন সার্থক। সার্থক না শেষ, আজ আমি তোকে ভালো করে বুঝিয়ে দেবো রে হারামজাদি। বিল্টু, কি করছো তুমি? সারা গ্রামের লোক তোমাদের বিরুদ্ধে খেপে গেছে। এরপর বৌমার যদি কিছু হয়ে যায়, সারা অঞ্চলে আগুন জ্বলে উঠবে। চলো, ওর জিতার ছাই দিয়ে আমি সেই আগুন নিভিয়ে দেবো। তুমি এখান থেকে যাও, দরজাটা বন্ধ করে দেছো। তুমি বুঝতে পারছো না? আমি বুঝতে যাচ্ছি না, তুমি এখান থেকে যাও বলছি, নাইলে আমি তোমাকে আর ছেড়ে কথা বলবো না। আপনি জানো কি কাকা, ওদের পালাবার পত্র চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে। যাচ্ছি বৌমা, যাচ্ছি। যেতে আমাকে হবেই। সারাটা জীবন এদের পাপের সঙ্গী হয়ে আছে। এখন আমি বেশ বুঝতে পারছি, শয়তানদের সঙ্গে থেকে কখনো স্বর্গবাস করা যায় না। এই নরকে পচে মরতে হয়। যাকে বলে ঠুটা পড়ে। এবার একটু একটু করে কেটে যাবে। এই নরকের ঠিকানাটা এবারে বদলে যাবে। তার আগে তোর ঠিকানাটা আমি বদলে দেবো রে হারাম। শুধুমাত্র দাদার জন্য তোর মতো একটা কান্নাগিনীকে এতদিন আমি দুধ কলা দিয়ে পুষে রেখেছিলাম, সেই তুই কিনা দাদার পায়ে ছবল মারলি। দেখ দেখ তোর পনাটাকে কিভাবে পিষে পিষে মারি। দেখ ওরে ভাই, রাগের মাথায় যা তা কিছু করে বসিস না, মাথাটা ঠান্ডা কর। দাদা, হ্যাঁ রে ভাই,
জীবনে কোনোদিন ঠান্ডা মাথায় কোনো কাজ করতে পারলে না বলেই আজ আমাদের এই অবস্থা। এর জন্য তাই তুই আমি তাই তুই 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 সেদিন যদি এই নিরীহ মেয়েটাকে রাস্তা থেকে তুলে না আনতাম, আজ আমাদের এই অবস্থা হতো না। এর জন্য বৌমার হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে পুরনো হিসেব মিটিয়ে ফেলতে হবে। গো বৌমা, এতদিন আমি তোমাকে যে মর্যাদা দিতে পারিনি, আজ আমি তোমাকে সেই মর্যাদাটাই দেব গো বৌমা। আমি সেই মর্যাদাটাই তো কেন এলি? কেন সাত করে এই মরণ ফাঁদে পা দিতে এলি? আমি না মরলে যে তোমাদের মরণ হবে না। আরে চুপ! নাগিনীরা চারিদিকে ফেলিতে যে বিষাক্ত নিঃশ্বাসে শান্তির অমিয় গানে শুনাইবে ব্যর্থ করি হাসছে। বিদায়ের আগে তাই ডাক দিয়ে যায়, দানবের সাথে সংগ্রামের তরে প্রস্তুত হতেছে আজ যারা ঘরে ঘরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। বিল্টু ভাই আর দেরি করিস না রে, বৌমাটাকে তো শেষ করে। ডিএসপি ম্যাডাম, আমি বালি ভরাও নয়, জল ধরাও নয়, জাত কেউটে এক ছবালাই ছবি। সুজাতা তুমি? হ্যাঁ, আমি সেই সুজাতা যাকে তুই নাবালিকা অবস্থায় ধর্ষণ করে যার মা বাবাকে গ্রাম ছাড়া করেছিলি। রাজনীতির চাঁদা চাপিয়ে তুই অনেক কুকর্ম করেছিস, এমনকি শিউলির মতো একজন নিরীহ মেয়েকে তোরা দু ভাই খুন করতে চেয়েছিলি। তোদের ক্ষমা নেই রে জানোয়ার, তোদের ক্ষমা নেই। ও দাদা, চলো আমরা এখান থেকে আদালতে পালিয়ে যাই। আদালতে নয় রে জানোয়ার, তুই জমা লয় যা। শিউলি! ও দাদা, শুধুমাত্র তোমার কথা মতো চলতে কি আমি শিউলির উপর অনেক অত্যাচার করেছি গো। আমার এই মৃত্যুর জন্য শুধুমাত্র তুমি 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 বৌমা মেরেছে। এ তুমি কি করলে শিউলি? আইনকে নিজের হাতে তুলে নিলে। ওরা অত্যাচারে অত্যাচারে আমার সারা শরীরটাই কত বিক্ষত করে দিয়েছে। আমার দাদাকে দিয়ে স্বাধীনতা দিবসের দিনে ওই মিথ্যেবাদীরা প্রচার করতে বলেছে। আপনি আমায় অ্যারেস্ট করুন অফিসারে, আপনি আমায় অ্যারেস্ট করুন অফিসারে, আমায় অ্যারেস্ট করুন অফিসারে। নাটকের শেষে কেউ চলে যাবেন না। আপনি আমাকে ক্ষমা এখানে গান শুনতে পাবেন। নাটকের শেষে চলে যাবেন না, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে বাঁচান। জনগণ, ডালিয়া বোন রে, তুই আমাকে বাঁচান। আরে বান, তুই আমার বুকে থুতু দিলি রে। বিবেক ভাই, তুমি আমার ভগ্নিপতি, তুমি অন্তত আমাকে বাঁচাও। আমার কিচ্ছু করার নেই। ম্যাডাম আপনাকে আমি অনুরোধ করছি, দয়া করে এই ক্রিমিনালটাকে আপনি অ্যারেস্ট করুন। অফিসার, ওকে থানায় নিয়ে যান। অফিসার, আমি যে পাঁচু মজুমদার, সমাজ সেবা করার জন্য এই কি আমার পুরস্কার? কি হয়েছে শিউলি? শিউলি বিল্টুকে খুন করেছে। হয় না, হতে পারে না। আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি ম্যাডাম, আমার নির্যাতিত বোনটাকে আপনি মুক্তি দিন। আমার কিছু করার নেই দাদা, আমি যে আইনের দাস, আমি তো আইনকে অবমাননা করতে পারি না। এই ছোটটা কাঁদছিস কেন? বিবেকদা, ঠাকুরছি, তোমরা কেউ আমার জন্য কেঁদো না। আদালতে বিচারে কি সাজা হবে আমি জানি না। যদি কোনোদিন আইনের সাজা হতে আমি ছাড়া পাই,
সেদিন আমি আবার তোমাদের মাঝে ফিরে আসবো বাঘের ঘরে বন্ধু শিখা হয়ে।